সেই অনুশীলনের ম্যাথ গুলো তোমাদেরকে করার জন্য, প্র্যাকটিস করার জন্য বলা হয়েছিল। তো রাহিল কি পেরেছো ম্যাথ গুলো সলভ করতে? দেখেছিলে কি এগুলো? আর ট্রাই করেছিলাম। আচ্ছা, 5 আর 6 নাম্বারটা কি পেরেছিলে? আর নো স্যার, 5-6 নাম্বারটা পাই। 5-6 নাম্বারটা হবে কি, একটু দেখিয়ে দিই। 5 নাম্বারটা এই যে এটা হবে আমার বক্সের দৈর্ঘ্য। ঠিক আছে, এই দৈর্ঘ্যটা হবে আমার বক্সের দৈর্ঘ্য। আর এই যে বড় বক্সের প্রস্থ তো দেয়াই আছে, এই যে 5 সেন্টিমিটার। আর এইটার দৈর্ঘ্য কতটুকু হবে? এটা হবে 7 সেন্টিমিটার। কিভাবে বুঝলাম? এই যে আমার উপরে আছে 7 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে আমার 7 সেন্টিমিটার। তাহলে আমি বক্সের দৈর্ঘ্য এবং প্রস্থ পেলাম। এখন উচ্চতা আমার কি হবে বক্সের? এই যে উচ্চতা হবে আমার এইটা 2 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? বক্সের উচ্চতা হবে 2 সেন্টিমিটার। তাহলে আমার বক্সের আয়তন কত হবে? বক্সের আয়তন হবে 5 × 7 × 2। এই ধরনের প্রবলেম যদি থাকে পরীক্ষায়, তোমরা দেখবে সবসময় খেয়াল করবে তিনটা ভ্যালুই সবসময় আসতেছে। বুঝতে পারছো? দেখো এখানে যে বিভিন্ন ভ্যালু গুলো দেয়া আছে, তিনটা ভ্যালুর বাইরে কিন্তু দেয়া নেই। দেখো একটা হচ্ছে 7 সেন্টিমিটার, একটা হচ্ছে 2 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 5 সেন্টিমিটার। এই তিনটা ভ্যালুর বাইরে আর কোনো ভ্যালুই দেয়া নেই। ঠিক আছে, দেখো অন্য কোনো ভ্যালু কি দেয়া আছে? দেখো 5 সেন্টিমিটার আছে, 2 সেন্টিমিটার আছে, আবার 2 সেন্টিমিটার আছে। ঠিক আছে, আবার 2 সেন্টিমিটার আছে। কিন্তু এই পাঁচ, পাঁচ থাকবে, 5 আছে, 7 আছে, 2 আছে। তাহলে এই এই যে তিনটা এরকম এই ধরনের প্রবলেম গুলোতে এরকম তিনটা ভ্যালু ছাড়া আর কোনো ভ্যালু দেয়াই থাকবে না। বুঝতে পারছো? আর কোনো ভ্যালু দেয়াই থাকবে না। এখন কথা হচ্ছে এই তিনটা ভ্যালুর মধ্যেই তোমার হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা থাকবে। বুঝতে পেরেছো? এখন ফার্স্ট অফ অল তোমার কাজ হচ্ছে উচ্চতাটা নির্ণয় করা। এখন উচ্চতা কোনটায় ধরবা? উচ্চতা যদি আমি 2 সেন্টিমিটারকে ধরি উচ্চতা, তাহলে আমার দৈর্ঘ্য হবে 7 সেন্টিমিটার আর প্রস্থ হবে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমি ধরো যে ধরলাম যে আমার আহ দৈর্ঘ্য হচ্ছে, উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার ধরলাম। ঠিক আছে, ধরো যে উচ্চতা আমি 7 সেন্টিমিটার ধরলাম। যদি উচ্চতাকে আমি 7 সেন্টিমিটার ধরি, তাহলে দৈর্ঘ্য হবে আমার 5 এবং প্রস্থ হবে 2 সেন্টিমিটার। ঠিক একইভাবে আমি যদি দৈর্ঘ্যটাকে উচ্চতাটাকে ধরি 5, উচ্চতাকে যদি ধরি 5, তাহলে আমার দৈর্ঘ্য হবে 7 এবং প্রস্থ হবে 2। বুঝতে পেরেছো রাহিল? ইয়েস স্যার। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস এখানে শিখিয়ে দিই তাহলে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, অ্যাকচুয়ালি এই যে তিনটা সংখ্যা দেওয়া থাকবে এই তিনটা সংখ্যা গুণ করলে আমরা আয়তন পেয়ে যাবো। যেমন 5, 7, 2। ঠিক আছে, এখন আর এক, হুম, কিছু কিছু বলছো? ডিম দেখাই। হ্যাঁ, আদার, হ্যাঁ, মাইক্রোফোনটা একটু অফ করো, কারো একজন মাইক্রোফোন অন অন আছে। এ তো গেল হচ্ছে আয়তন কিভাবে নির্ণয় করবো। আয়তন দেখতে সবসময় দেখতে এই ধরনের প্রবলেম গুলোতে তিনটা সংখ্যা দেয়া, যেমন এখানে 7 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। এর বাইরে কিন্তু আর কোনো সংখ্যা দেয়া নেই। তার মানে এই তিনটার মধ্যেই একটা হবে দৈর্ঘ্য, একটা হবে প্রস্থ, একটা হবে উচ্চতা। তাহলে এই তিনটা গুণ করে দিলেই আমি পেয়ে যাব আমার ঘনবস্তুটার আয়তন। ঠিক আছে, এখন পরের প্রবলেমটা সলভ করার জন্য এই প্রবলেমেই একটা বিষয় তোমাদের দেখিয়ে দেই। যে দেখো এই যে এই দৈর্ঘ্যটা যদি হয় 7 সেন্টিমিটার, তাহলে এই যে আমার যে এখানে এই দৈর্ঘ্যটাও হবে 7 সেন্টিমিটার। ঠিক আছে, এই দৈর্ঘ্যটা এই যে এইটাও হবে আমার 7 সেন্টিমিটার। আবার দেখো আমার এই দৈর্ঘ্যটা দেয়া আছে 5 সেন্টিমিটার। তার মানে আমার এই নিচের যেটা, এটাও হবে আমার 5 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে একটা ঘনবস্তু। সেই ধরো যে এরকম একটা ঘনবস্তু আছে,
এই যে এরকম একটা ঘনবস্তু, এই ঘনবস্তুটাকে আমরা কি করছি, এই ঘনবস্তুটাকে আমরা খুলে ফেলছি। ধরো যেটা একটা কাগজের বক্স, কাগজের বক্সটাকে খুলে আমরা এরকম পাইছি আর কি। এই যে এই চিত্রটা পাইছি, ঠিক আছে। তাহলে আর হচ্ছে এই যে এইটা যদি হয় আমার 2 সেন্টিমিটার, তাহলে এই জায়গাটাও হবে আমার 2 সেন্টিমিটার, সবগুলো উচ্চতা। আর এইটাও হবে আমার 2 সেন্টিমিটার, এই অংশটুকু। আবার এই অংশটুকুও হবে আমার 2 সেন্টিমিটার। বুঝতে পেরেছি না সবাই? তাহলে এখন আমরা দেখি এইটাতে আরো ভালো ক্লিয়ার হবে। 6 নম্বর প্রবলেমটাতে কি বলছে, নিচের চিত্রটি একটি আয়তাকার বাক্সের খোলা অবস্থার ছবি। এই যে আয়তাকার বক্সের খোলা অবস্থার ছবি। এখন পরিমাপ দেওয়া বলা হয়েছে। দেখো এখানে কিন্তু 3টা জিনিস দেয়া আছে, 4 একক, এই যে বললাম সবসময় 3টা জিনিসই দেয়া থাকবে, 3টা সংখ্যাই দেয়া থাকবে। দেখো 4 একক, 6 একক, 10 একক, ঠিক আছে। তাহলে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারতেছি 10 একক কোনটা আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের 10 একক। আর 6 একক কোনটা, তার মানে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10 একক, ঠিক আছে। আর প্রস্থ হচ্ছে এই যে এটা হবে প্রস্থ, প্রস্থ হচ্ছে আমাদের 6 একক। আর এই যে এই জায়গাটা, এটা হবে আমাদের উচ্চতা, এই জায়গাটা হবে আমাদের 4 একক। তাহলে এই জায়গাটা যদি 4 একক হয়, তাহলে আমাদের এই যে এটাও হবে 4 একক, আবার এই জায়গাটাও হবে 4 একক, আবার এই যে এটাও হবে 4 একক। তাহলে এখন দেখো আমাদেরকে এ বলছে, এ হচ্ছে কত বলছে, তাই না? এ মানে কি, এ মানে বলছে যে এই যে এই অংশটুকু, এই অংশটুকুর দৈর্ঘ্য, এই যে এই অংশটুকুর দৈর্ঘ্য কত, এটা কত হবে বলো তো সবাই, এটা কত হবে? রাহেল, অর্ঘ্য, এই যে আইডিয়া করেও তো বলা যায়। দেখো এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা অলমোস্ট সেম না? তাহলে এটা দেয়া আছে 4 একক, তার মানে এও হবে আমার এখানে কি 4 একক। তাহলে এর মানে 4 একক। আচ্ছা, এখন এইটা আমার দেয়া আছে 6 একক, ঠিক আছে, এটা দেয়া আছে 6 একক। তাহলে এইটা কত হবে বলো তো? 6 একক। ওয়াই ও হবে আমার 6 একক। তাহলে এক্স কত হবে বলো তো? এইটা 4 একক। এক্স ও হবে আমার 10 4 একক, একক। এক্স হবে 4 একক। 4 একক। এক্স হচ্ছে এই যে এই জায়গাটা, এক্স হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটার আমার হচ্ছে লেন্থ কতটুকু আর কি, স্যার দৈর্ঘ্য কত। এটা নিয়ে মাঝে মাঝে কনফিউশন পড়ে, কখন বুঝবো স্যার? আচ্ছা, একটু শিখিয়ে দিচ্ছি। তোমাকে আগে বুঝতে হবে যে এই ধরনের প্রবলেমে তোমাকে কোন দৈর্ঘ্যটা বের করতে বলছো। দেখো তোমার সবসময় 3টা জিনিস নিয়ে কাজ করতে হবে। যেমন এখানে বলে দেওয়া আছে, একটা হচ্ছে 10 একক, একটা হচ্ছে 6 একক, আর একটা হচ্ছে 4 একক। তাহলে এখন দেখো 10 একক হচ্ছে এই যে এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা 10 একক। আর 6 একক কোনটা, 6 হচ্ছে এই যে এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে 6 একক। তাহলে এই যে এই দৈর্ঘ্যটা 4 একক। সবসময় দেখবে যে সাইডে যে জিনিসগুলো থাকে সেগুলো সবসময় আহ, এই কয়েকটা জিনিস সমান হয়। দাঁড়াও দেখাই, আমি রেক্টাঙ্গেল এঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে এই বক্সটা, এই যে এটা একটা বক্স, এই বক্সটা আর উপরের যে বক্সটা আছে, এই বক্সের এই বক্সের দৈর্ঘ্য প্রস্থ তোমরা সবসময় সমানই পাবে। এই দুইটা বক্স, বুঝতে পারছো? এটা ধরো 1 নাম্বার দিলাম, এটা ধরো 2 নাম্বার দিলাম। এই দুইটা বক্সের দৈর্ঘ্য প্রস্থ সবসময় এক থাকবে। যেমন এই এই দুইটা বক্সের দৈর্ঘ্য কত বলো তো? দৈর্ঘ্য হচ্ছে এই যে 10 একক দেয়া আছে। আর এই দুইটা বক্সের প্রস্থ কত হবে তাহলে? প্রস্থ হবে এই যে আমাদের 6 একক। তাহলে এখন ওয়াই দিয়ে আমাদের কি বোঝাইছে? ওয়াই দিয়ে আমাদের এই যে উপরের 1 নাম্বার বক্সের প্রস্থ বোঝাইছে। তাহলে 1 নাম্বার বক্সের প্রস্থ কত হবে? 6 একক। বুঝতে পেরেছি কি? হ্যালো, বুঝতে পেরেছি সবাই? Yes, স্যার। Yes, Yes, sir. sir. আচ্ছা, এখন দেখো আর কোন কোন বক্স আছে, আর যে বক্স গুলো আছে এই বক্স গুলোর পুরুত্ব বা উচ্চতা সবসময় সেম হবে। দেখো এই যে একটা বক্স আছে, ছোট্ট একটা বক্স, তারপরে এখানে আরো একটা বক্স আছে, তারপরে এখানে আরো একটা বক্স আছে, এই যে এই বক্স,
আবার আরো একটা বক্স আছে, এই যে এটা এক্স যে বক্সটার ভিতরে আছে। হুম। এই বক্স গুলো প্রত্যেকটা বক্সের পুরুত্ব হবে সমান। যেমন এইটা দেয়া আছে আমাদের 4 একক, তার মানে এই অংশটুকুও হবে আমার 4 একক, এই যে এটা। তারপরে এই যে এক্স দেখতে পাচ্ছ, এই এই পুরুত্বটাও হবে আমাদের 4 একক, আবার এই যে এইটাও হবে আমাদের 4 একক। এগুলো সবগুলো হবে আমাদের 4 একক করে। হ্যাঁ, কেউ একজন কিছু একটা বলতে চাচ্ছিল। বুঝতে স্যার পেরেছো স্যার সবাই? সবাই কি এবার বুঝতে পারছো স্যার কিভাবে ম্যাথ গুলো করতে হবে? তাহলে এখন তোমরাই বলো তো এ কত হবে? স্যার এ হবে 4 একক, আচ্ছা, ওয়াই কত হবে? স্যার ওয়াই হবে 6 একক, আর এক্স কত হবে? স্যার এ 4 একক। এক্স হচ্ছে 4 একক। এই দেখো এখানে কিন্তু উপরের ছবিটাতেও কিন্তু আমরা সেম জিনিসটাই লক্ষ্য করতে পারি, সেম জিনিসটাই লক্ষ্য করতে পারি। এবার দেখো উপরের ছবিটা, যে আমার এরকম দুটো বক্স আছে, কোন দুটো বক্স আমার সমান বলো তো? আমি সবগুলো বক্সকে মার্ক করে দিচ্ছি, তারপর তোমরা বলবে যে কোন দুটো বক্স সমান। নাম্বার দিয়ে দিচ্ছি। ধরো 1 নাম্বার, এটা ধরো 2 নাম্বার, এটা 3, এটা 4, এটা 5, আর এটা হচ্ছে 6। তাহলে এখন তোমরা 1 আর 2 নাম্বার বক্সটা দেখো। 1 আর 2 নাম্বার বক্স, অর্থাৎ এই যে এই বক্সটা, এই বক্সটার, আর হচ্ছে 2 নাম্বার বক্স, এই যে এটা, এই দুটো বক্সের দৈর্ঘ্য প্রস্থ সবসময় কি হবে? সমান হবে। তাহলে প্রস্থ দেওয়া আছে 1 নাম্বার বক্সের 5 সেন্টিমিটার, তাহলে 2 নাম্বার বক্সেরও এই যে প্রস্থ এটা হবে কত? 5 সেন্টিমিটার। তারপরে 1 নাম্বার বক্সের প্রস্থ হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। কোথায় পেলাম? এই যে দেখো 7 সেন্টিমিটার। তার মানে এই যে 1 নাম্বার বক্সের দৈর্ঘ্য হবে 7 সেন্টিমিটার, তাহলে এইটাও হবে আমার 2 নাম্বার বক্সের দৈর্ঘ্য হবে আমার 7 সেন্টিমিটার। এখন 1 নাম্বার আর 2 নাম্বার বাদ দিয়ে বাকি যতগুলো বক্স আছে 3, 4, 5, 6, এই যে 3, 4, 5, 6, এই প্রত্যেকটা বক্সের পুরুত্ব, দৈর্ঘ্য প্রস্থ লাগবে না, পুরুত্ব লাগবে। পুরুত্ব হবে আমার কত? 2 সেন্টিমিটার। এই যে একটাও যদি পুরুত্ব দেওয়া থাকে 2 সেন্টিমিটার, তাহলে আমরা বলতে পারি বাকি সবগুলোর পুরুত্ব হবে 2 সেন্টিমিটার। বুঝতে পেরেছি কি সবাই? ইয়েস স্যার। তাহলে একটার পুরুত্ব কত? 2 সেন্টিমিটার এখানে যদি দেওয়া থাকে, তাহলে আমি বলতে পারি বাকি সবগুলোর পুরুত্ব 2 সেন্টিমিটার। এখন তাহলে আমরা এখানে 6 নাম্বারটাতে আবার চলে আসি। 6 নাম্বারে আমরা কি বের করেছি? এ এর মান বের করেছি, এক্স এর মান বের করেছি, ওয়াই এর মান বের করেছি। তাহলে এখন বক্সের আয়তন কত হবে বলো তো? বক্সের আয়তন হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হবে এই বক্সের 10 একক, প্রস্থ হবে 6 একক, আর উচ্চতা আমরা ধরবো 4 একক। তাহলে এই এই 3টা একক গুণ করে দিলেই হয়ে গেল। তাহলে 10 গুণন 4 গুণন 6, তাহলে কত হবে বলো তো? 240 ঘন একক। এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার। বুঝতে পেরেছি সবাই? Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন 7 Yes, নাম্বারটা sir. দেখো। 7 নম্বরে বলছে ছবিতে দেখানো আকৃতিগুলোর প্রত্যেকটি তৈরি করতে কতগুলো ছোট ঘনক আকৃতির টুকরো প্রয়োজন। এটা একটা রুবিকস কিউব। তো এই রুবিকস কিউবটা দেখো, একটা রুবিকস কিউব কিভাবে তৈরি হয়? একটা রুবিকস কিউবের কয়টা লেয়ার থাকে বলো তো? স্যার 9টা। 3টা লেয়ার, 3টা লেয়ার। এই যে এইটা, ও আর স্যার এই যে ইয়েস স্যার, এইটা, 3টা লেয়ার। এটা একটা লেয়ার। তারপরে এই যে এটা, এটা একটা লেয়ার, আর হচ্ছে একেবারে উপরের এটা আরেকটা লেয়ার। ঠিক আছে? প্রত্যেকটা লেয়ারে আমার কয়টা করে ছোট ছোট কিউব থাকে বলো তো? 9টি করে। কিভাবে বুঝলাম? এই দেখো এইখানে একটা, তারপরে এই যে আরেকটা 2টা, এই যে আরেকটা 3টা, তারপরে এই যে আরেকটা 4টা, 5টা, তারপরে এই যে একটা 6টা, 7টা, 8টা, আর একটা বসানো নেই, এই যে এর হাতে আছে একটা, এটা এখানে বসবে। তো টোটাল 9টা। প্রত্যেকটা লেয়ারে আমার 9টা করে থাকে। আর কয়টা লেয়ার আছে আমার এখানে? টোটাল আছে 3টা লেয়ার। 3টা লেয়ার। তাহলে 3টা লেয়ারে যদি 9টা করে থাকে, তাহলে আমার টোটাল কয়টা এরকম? 27টা। টোটাল হচ্ছে, হ্যাঁ, 3 ও 27, অর্থাৎ টোটাল থাকবে আমার 27টি ছোট ছোট ব্লক বা ছোট ছোট ঘনক। ঠিক আছে?
এবং কতগুলো ছোট লাগবে? 27টি ছোট ছোট ঘনক লাগবে। আচ্ছা, আর 8 নাম্বারটা তো আমি গত ক্লাসে করিয়ে দিয়েছি। 9 নাম্বারটাতে আসি, কি বলছে 9 নাম্বারটা? আচ্ছা, আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ আমার আরেকটা চ্যাপ্টার আজকে শেষ করতে হবে তো। কিন্তু কথা হচ্ছে, তারপরেও যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো আমাকে জানাবে অবশ্যই, ঠিক আছে? 9 নাম্বারটা দেখো, 9 নাম্বারে কি বলছে? সেই তো 8 নম্বরটা নিচের বুঝিয়ে দিয়ে। কোনটা? 8 নম্বরটা আমি তো 8 নাম্বার ম্যাথ। বুঝছিলাম না। ও আচ্ছা, 8 জি। নাম্বার ম্যাথটা হচ্ছে এখানে কি বলছে, একটি ট্রাকে 12 ফুট, 6 ফুট, 8 ফুট জায়গার কার্টুন ধরে পরিবহন করা যায়। অর্থাৎ এখানে এই যে ট্রাকের যে বড় পিছনের লরিটা দেখতে পাচ্ছ, এই যে যেখানে আর কি বহন করা হয় মালামাল, এই জায়গাটার আয়তন বলে দিচ্ছে। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বক্স, তো প্রতিটা বক্সের আয়তন কত হবে সেটা আমরা বের করতে পারবো কিভাবে? এই যে ছোট মানে পুরো ট্রাকের আয়তন আমরা বের করতে পারবো কিভাবে, কারণ ট্রাকের এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো দেয়া আছে 12 ফুট বাই 6 ফুট বাই 8 ফুট। তাহলে এই যে ট্রাকের যে জায়গাটা বহন করার, সেটার আয়তন কত? 12 গুণন 6 গুণন 8, এত ঘন ফুট, ঠিক আছে? এত ঘন ফুট। এখন ট্রাকে দেখো আমাকে কি বের করতে বলছে? মোট কয়টি কার্টুন পরিবহন করা যাবে। তো একটি কার্টুনের আয়তন কত সেটা আমাকে বের করতে হবে। একটি কার্টুনের আয়তন কত? কিভাবে বের করব? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে 2 গুণন 2 গুণন 1, অর্থাৎ 2 গুণন 2 গুণন 1, এটা হচ্ছে একটি কার্টুনের আয়তন। তাহলে এখন যদি আমি যে ট্রাকের আয়তনকে কার্টুনের আয়তন দিয়ে ভাগ করি, একটি কার্টুনের আয়তন দিয়ে ভাগ করি, তাহলেই কিন্তু আমি পেয়ে যাব আমার ট্রাকে ঠিক কতগুলো কার্টুন ধরবে, কতগুলো কার্টুনের জায়গা হবে ট্রাকের ভেতরে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? এই যে উপরে লিখবো হচ্ছে 12 গুণন 6 গুণন 8, মানে এটা হচ্ছে উপরেরটা কি? উপরেরটা হচ্ছে আমাদের ট্রাকের আয়তন, ঠিক আছে? উপরেরটা হচ্ছে আমাদের ট্রাকের আয়তন। আর নিচে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে আমাদের একটি বক্সের কার্টুনের আয়তন। হ্যাঁ, বক্স গুলো, যে কার্টুন গুলো আছে সেই কার্টুনের আয়তন কত? 2 গুণন 2 গুণন 1। তাহলে দেখো আমরা খুব সহজেই এগুলোকে ইয়ে করতে পারি। 144টি। তাহলে দেখো 2 দিয়ে যদি আমি 6 কে কাটি তাহলে কত হয়? 12 কে কাটি তাহলে 6 হয়। আবার দেখো 2 দিয়ে যদি আমি 8 কে কাটি তাহলে কত হয়? 4 হয়। তাহলে এখন যদি 6 গুণন 6 গুণন 4 গুণ করি তাহলে আমার অ্যান্সার পেয়ে যাবো 6 গুণন 6 গুণন 4, 6 6 36, 36 গুণন 4 কত হয়? 144টি হয়, তাই না? একশো চুয়াল্লিশ না 54? হিসাব করে আমাকে জানাও। স্যার 144। আচ্ছা, 144টি কার্টুন, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 144 কার্টুন। আচ্ছা, যে বললে যে বুঝতে পারোনি, এখন বুঝতে পেরেছো? এখন কি বুঝতে পেরেছো? Yes, sir. 9 নাম্বারটাতে আমি চলে গেলাম তাহলে। 9 নাম্বারে বলছে কি, নিচের চিত্রের কাগজটির মতো 200টি কাগজ একটির উপর আরেকটি রেখে একটি কাগজের স্তূপ তৈরি করা হলো। এই যে এখানে যে 7 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার, এই যে একটা কাগজে একটা পেজ, একটা পেজের দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে। দৈর্ঘ্য বলা আছে 7 সেন্টিমিটার আর প্রস্থ বলা আছে 4 সেন্টিমিটার। একটা কাগজ, এরকম 200টি কাগজ কি করা হচ্ছে? একটার উপর আরেকটা রেখে এই যে একটা কাগজের স্তূপ তৈরি করা হলো। এই 200টা কাগজ একসাথে রাখার জন্য আমাদের এই যে একটা পুরুত্বটা যেটা পেয়েছি, অর্থাৎ উচ্চতা, কাগজগুলো একটার উপরে আরেকটা রাখার কারণে যে উচ্চতাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের কত? 3 সেন্টিমিটার, ঠিক আছে? আর কি বলছে? কাগজের স্তূপের আয়তন কত হবে? তো আমরা কাগজের দৈর্ঘ্য প্রস্থ জানি। কাগজের দৈর্ঘ্য হচ্ছে 7, প্রস্থ হচ্ছে 4, আর স্তূপের উচ্চতা হচ্ছে গিয়ে 3। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের আয়তন। তাহলে 28, 4 7 28, 28 গুণন 3,
এত কি হবে, একক কি হবে, একক হবে ঘন সেমি বা ঘন সেন্টিমিটার, ঠিক আছে না? এত ঘন সেমি বা সেন্টিমিটার কিউব। প্রথমটার অ্যান্সার তাহলে হয়ে গেল, খুবই সহজ এগুলো। এখন বলছে কি একটি কাগজের পুরুত্ব কত, একটি কাগজের পুরুত্ব, একটি কাগজের পুরুত্ব কিভাবে বের করবো, কেউ একজন বলো তো? স্যার 200টি কাগজের পুরুত্ব যত সেন্টিমিটার একটি কাগজের পুরুত্ব মানে 3/200 তারপর বের হয়ে আসবেন স্যার। ভেরি গুড। এটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে করতে পারি যে আমার 200টি কাগজের পুরুত্ব কত, 200টি কাগজের পুরুত্ব হচ্ছে আমার 3 সেন্টিমিটার, তাহলে একটি কাগজের পুরুত্ব হচ্ছে 3/200, 200 3/200 সেন্টিমিটার। তাহলে এই 3/200 করলে যেটা হয় সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই ইজি ম্যাথ। স্যার 0.015 সেন্টিমিটার। হ্যাঁ 0.015 সেন্টিমিটার। ভেরি গুড, থ্যাংক ইউ। কি হামজা বলছো? জি স্যার, থ্যাংক ইউ হামজা। আচ্ছা, ওয়েলকাম। এখন দেখো আমরা 10 নাম্বারটাতে চলে যাই। 10 নাম্বারে কি বলছে আমাদেরকে, যে প্যাকেটে কি কি লেখা আছে দেখো, সেই অনুযায়ী নিচের সারণীটি পূরণ করো এবং প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও। প্যাকেটে কি কি লেখা আছে দেখো, প্যাকেটে লেখা আছে A4, তার মানে কি এটা A4 সাইজের পেপার। আর কি বলা হচ্ছে 210/297 মিলিমিটার, তার মানে কি এই যে আমার একটা A4 সাইজ পেপার, এই A4 সাইজ পেপারের আমার দৈর্ঘ্য কি বলছে, দৈর্ঘ্য হচ্ছে 297 মিলিমিটার, আর প্রস্থ কি বলছে 210 মিলিমিটার। আর কাগজের কালার কি, হোয়াইট, ঠিক আছে। আর কি বলছে কতগুলো কাগজ আছে, এই যে 500 শিটস, মানে 500টা শিট আছে বা 500টা এরকম A4 সাইজ পেপার আমাদের এই বক্সটার ভিতরে আছে বা এই মোড়কের ভিতরে আছে, ঠিক আছে। এখন আরেকটা কথা এখানে লিখছে, সেটা হচ্ছে গিয়ে 80 GSM। 80 GSM মানে কি, তোমরা যদি A4 সাইজ পেপার কখনো কিনতে যাও, তো যে বক্স পেপারের যে মোড়কটা থেকে তোমাদেরকে বের করে দিবে পেপার গুলো, মানে A4 সাইজ পেপার গুলো, তো সেগুলোতে তোমরা দেখবে যে এরকম GSM লেখা থাকে। GSM ফুল ফর্ম কি, এই যে GSM, এটার ফুল ফর্ম হচ্ছে গ্রাম পার স্কয়ার মিটার, ঠিক আছে। এই জি হচ্ছে গ্রামের জন্য, এস হচ্ছে আমার স্কয়ার, আর এম হচ্ছে আমার মিটারের জন্য, বুঝতে পেরেছো? গ্রাম পার স্কয়ার মিটার। অর্থাৎ এই যে এই কাগজটা আমার কাছে যদি এরকম একটা কাগজ থাকে, স্যার প্রতি বর্গ মিটারে। হ্যাঁ হ্যাঁ, মনে করো যে 1 মিটার বাই 1 মিটার যদি আমার কাছে একটা এরকম কাগজ থাকে, তাহলে এই পুরো কাগজটার ভর হবে হচ্ছে 80 গ্রাম বা 80 গ্রাম, বুঝতে পেরেছো? এই জিনিসটাই এখানে বলছে যে 80 GSM। দেখো এই কাগজটার আয়তন ক্ষেত্রফল কত হবে বলো তো, 1 মিটার বাই 1 মিটার, তাহলে 1 স্যার 1 মিটার স্কয়ার মিটার। স্কোয়ার বা 1 বর্গ মিটার। তো এই 80 GSM কথাটা দিয়ে এটাই বোঝাচ্ছে যে 1 বর্গ মিটার কাগজের ভর হচ্ছে আমার 80 গ্রাম, বুঝতে পেরেছো? 1 বর্গ মিটার যদি আমি কাগজ নেই, এই কাগজগুলো যে কোনো একটা শীট, বেশ কয়েকটা শীট একসাথে নিয়ে যদি আমি এরকম 1 বর্গ মিটার একটা ক্ষেত্রফল তৈরি করি, তাহলে সেই কাগজটুকুর ওজন হবে, সরি ওজন না, ভর হবে, সেই কাগজটার ভর হবে হচ্ছে আমার 80 গ্রাম, ঠিক আছে। আর ওজন আর ভর দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। ওজন আর ভর যদিও আমরা সাধারণ ভাবে একই মনে করি, কিন্তু ওজন আর ভর কিন্তু বিজ্ঞানের ভাষায় একই জিনিস না। ওজন আলাদা জিনিস, ভর আলাদা জিনিস। তোমরা বিজ্ঞানে এই জিনিসটা পাবে, তোমাদের বিজ্ঞানে আছে কিনা জানি না, কিন্তু 7-এ গেলে অবশ্যই পাবে, ঠিক আছে। তো আমরা অনেক ইনফরমেশন এখান থেকে জানলাম। তো এখন আমরা নিচের ছকটা পূরণ করব।
কি বলছে, একটি কাগজের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত আমরা জেনেছি 297 বা 297। একটি কাগজের প্রস্থ, প্রস্থ কত জেনেছি 210। কাগজের রং কি হোয়াইট। তারপরে কাগজের প্রতি বর্গ মিটারের ওজন, এই যে প্রতি বর্গ মিটারের ওজন, এটা হচ্ছে কত 80 গ্রাম, ঠিক আছে। আর প্রতি প্যাকেটে কাগজের সংখ্যা কয়টা, প্রতি প্যাকেটে কাগজের সংখ্যা হচ্ছে 500টি, এই যে 500 শীট বলা আছে। বুঝতে পেরেছি কি সবাই? Yes, sir. ওকে, এখন প্রশ্ন কি বলছে আমাদেরকে, একটি কাগজের ওজন কত, একটি কাগজের ওজন কত, বুঝতে পারছো? এটা এখন কিভাবে বের করবা, কারো মাথায় কোনো আইডিয়া আছে? স্যার প্রথমে হচ্ছে আমার কাগজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তারপর গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, বাকিরা অন্য কেউ? তো প্রথমত আমাদের ওই যে মানে কাগজের দৈর্ঘ্য আর প্রস্থকেই মানে মানে সেন্টিমিটার নিতে হবে। সেন্টিমিটার নাকি মিটারে? সরি সরি, মিটার 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 মিটারে নিতে নিতে হবে। হবে, হ্যাঁ। তারপর দেন ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তারপর ওই যে ক্ষেত্রফলকে কাগজের প্রতি বর্গ মিটারে ওজনটা দিয়ে ভাগ করলে বের হয়ে হ্যাঁ, আসবে। বুঝতে পেরেছি, তুমি পারবে। বাকিরা কি বুঝতে পেরেছো কি বলতেছো? Yes, sir. আচ্ছা, তারপরেও অনেকে হয়তো বোঝেনি, আমি একটু বলে দিচ্ছি। তো দেখো, কাগজের দৈর্ঘ্য কি আছে, দৈর্ঘ্য হচ্ছে 297 মিলিমিটার। 297 মিলিমিটারকে যদি আমি মিটারে কনভার্ট করতে চাই, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? কত মিলিমিটারে 1 মিটার? 1000 মিলিমিটারে আমরা কি জানি 1 মিটার, তাই না? 1000 মিলিমিটারে হচ্ছে 1 মিটার। তাহলে 297 মিলিমিটারকে যদি মিটারে কনভার্ট করতে চাই, তাহলে 297 মিলিমিটারকে আমার 1000 দিয়ে ভাগ করতে হবে। আর 297 মিলিমিটারকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি, তাহলে আমার আসবে 0.2297 বা 0.297 মিটার। এটা গেল আমার দৈর্ঘ্য। ঠিক একইভাবে প্রস্থ দেওয়া আছে 210 মিলিমিটার। তাহলে এটাকে যদি মিটারে কনভার্ট করি তো কত হবে 0.21210 বা 0 না দিলেও চলে, এত মিটার। তো এটা গেল একটা একটা সিঙ্গেল পেজ, একটা সিঙ্গেল পেজের কি দৈর্ঘ্য প্রস্থ। তাহলে দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা একটা পেজের কি পাবো, ক্ষেত্রফল পাবো। তাহলে ক্ষেত্রফল কত হবে 0.297 ইন্টু 0.21। তখন আমি ক্ষেত্রফল পাবো, ক্ষেত্রফল কত পাবো, কেউ একজন আমাকে একটু সাহায্য করো। এই দুটো গুণ করো, গুণ করে গুণফল কত আসে আমাকে বলো। ঝটপট করে ফেলো। Sir, 0.06237. 237 মিটার স্কোয়ার বা বর্গমিটার, এত বর্গমিটার, ঠিক আছে। এখন আমাদেরকে বলছে কি, আমরা তো জানি কি এক বর্গমিটারের হচ্ছে ভর হচ্ছে আমাদের 80 গ্রাম, তাই না? তাহলে হচ্ছে আমাদের 0.06237 বর্গমিটারের ভর কত হবে, 80 এর সাথে এটা গুণ করে দিলেই হয়ে গেল। এটা করে যেটা অ্যান্সার আসবে সেটাই হবে অ্যান্সার, এটা করে যে আসবে, যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছি কি সবাই? আচ্ছা, এখন আমরা আমাদের পরের প্রবলেমটাতে চলে যাই।
যদি কেউ না বুঝে থাকে এই প্রবলেমটা আমাকে এখনো বলো, আমি আবার বুঝিয়ে দিব, ঠিক আছে? স্যার আবার একটু বুঝিয়ে দেন। তো আমাদেরকে বলছে কি একটি কাগজের ওজন কত। একটি কাগজের ওজন বলতে কি বোঝানো হচ্ছে, যে এই যে প্যাকেটের ভিতরে আমার 500টা কাগজ আছে, ঠিক আছে? এই 500টা কাগজের মধ্যে একটা কাগজের ওজন কত আমাকে সেটা বের করতে হবে। তো সেজন্য আমরা কোন ইনফরমেশন বা কোন তথ্যটাকে কাজে লাগাবো, এই যে প্যাকেটের গায়ে যে 80 GSM লেখা আছে, 80 GSM, এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো। তোমরা তোমাদের বই ফলো করো, বইয়ে দেখতে পাবে 80 GSM মানে কি। 80 GSM মানে 1 মিটার স্কয়ার বা 1 বর্গ মিটার। 1 বর্গ মিটার কাগজের ভর হচ্ছে আমার 80 গ্রাম, ঠিক আছে? এই যে যেটা আমরা এই লাইনে লিখছি, এই যে এই লাইনে লিখছি 1 বর্গ মিটার কাগজের ভর হচ্ছে 80 গ্রাম, ঠিক আছে? তাহলে একটা কাগজের ভর কত হবে? একটা কাগজের ভর না, এখানে ওজনের কথা বলছে যদিও, ভর ওজন তোমাদের এখানে একই বোঝাইছে। তো একটা কাগজের ওজন কত সেটা আমাকে বের করতে বলছে। এখন একটা কাগজের ওজন বের করার জন্য আমার তো একটা কাগজের ক্ষেত্রফল লাগবে। তো আমরা কি জানি, একটা কাগজের দৈর্ঘ্য আর প্রস্থ জানি, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ মিলিমিটারে দেয়া আছে। এই জন্য আমরা প্রথমে কি করছি, এগুলোকে মিটারে কনভার্ট করে নিচ্ছি, এই যে দৈর্ঘ্যকে এবং এই যে প্রস্থকে। দেন দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে আমরা ক্ষেত্রফল পাইছি। তাহলে ক্ষেত্রফল যদি আমার 1 মিটার স্কয়ার হয়, আমার ওজন হবে কত? 80 গ্রাম, এটা আমরা জানি। তাহলে আমার যদি ক্ষেত্রফল কাগজের আমরা বের করলাম, ক্ষেত্রফল যদি এত হয়, তাহলে আমার কাগজের কি হবে, ওজন কত হবে, সেটা কিভাবে বের করব? গুণ করে। গুণ করে আমরা যেটা আসবে ফলাফল, সেটাই হচ্ছে অ্যান্সার আমাদের, ঠিক আছে? গুণ করে যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার, সেটাই হবে আমাদের একটি কাগজের ওজন। এবার বুঝতে পেরেছি? এবার বুঝতে পেরেছি কি? Yes, ইয়েস sir. স্যার। আচ্ছা, কেউ যে বলেছিল বুঝতে পারেনি, তুমি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন পরের প্রশ্নটাতে আমরা চলে যাই। পরের প্রশ্নটাতে বলছে কি, স্যার, হ্যাঁ বলো। আজকে কি কোনো এক্সাম আছে? আজকে তোমাদের কি গ্রুপে নোটিশ দেওয়া হয়েছিল এক্সামের? আচ্ছা, যদি নোটিশ দেওয়া না হয় তাহলে হবে না, যদি নোটিশ দেওয়া হয় তাহলে অবশ্যই হবে। আচ্ছা, এখন বলছে পুরো প্যাকেটের ওজন কত, ঠিক আছে? তাহলে আমরা একটি শীট, ঠিক আছে, একটা শীটের ওজন কত পেয়েছি, এই যে এর আগের প্রবলেমটাতেই একটি কাগজের ওজন পেয়েছি। একটি কাগজের ওজন একটু আগে পেলাম না, ক নাম্বারে অ্যান্সার? একটি কাগজের 4.9896। 4.4896। 4.4896 গ্রাম, তাই না? এটা হচ্ছে এত গ্রাম হচ্ছে একটি কাগজের। একটি কাগজের যদি ওজন এত গ্রাম হয়, তাহলে এখন আমার কাছে আছে কত, পুরো প্যাকেটে 500টা কাগজ। তাহলে 500টা কাগজের ওজন কত হবে? 500 ইন্টু 4.4896 গ্রাম, এটাই হচ্ছে আমার অ্যান্সার। 2 নাম্বারটা অনেক সহজ, আরো সহজ। প্রথমটা বের করার ফলে আমার 2 নাম্বারটা বের করা অনেক সহজ হয়ে গেল। এখন তারপরে আসি, প্যাকেটটি কতটুকু উঁচু তা পরিমাপ করে তুমি কি একটি কাগজের পুরুত্ব নির্ণয় করতে পারবে? আচ্ছা, এটা তো খুব সহজ একটা ব্যাপার, একটি কাগজের পুরুত্ব নির্ণয় করা। এখন কি বলছে এখানে, যেহেতু আমাদের উচ্চতা দেয়া নেই, উচ্চতা কি দেয়া আছে আমাদের? উচ্চতা তো দেয়া নেই, তাই না? তো এখন আমরা কি বলবো, আমাদেরকে কিন্তু বলে দিছে যে প্যাকেটটি কতটুকু উঁচু তা পরিমাপ করে, অর্থাৎ আমাদেরকে নিজে পরিমাপ করে নিতে হবে যে এই প্যাকেটটার উচ্চতা কত। যেমন এর আগেরটাতে বলা ছিল 3 সেন্টিমিটার, কিন্তু এখানে কিন্তু বলা নেই কত সেন্টিমিটার বা কত মিলিমিটার। তো এই জন্য আমরা স্যার, কি করব, প্যাকেটের উচ্চতা মেপে নিব। উচ্চতা মেপে নিয়ে যেটা হবে সেটাকে 500 দিয়ে ভাগ করলেই আমরা একটি কাগজের পুরুত্ব নির্ণয় করতে পারবো। বুঝতে পেরেছি না সবাই? স্যার, হ্যাঁ বলো। এক্ষেত্রে যে কাগজের মলাটটির মানে পুরুত্ব নগণ্য বিবেচনা করতে হবে। হ্যাঁ কাগজের হ্যাঁ কাগজের যে উপরে যে প্যাকেটটা আছে সেটার পুরুত্বটা নগণ্য বিবেচনা করতে হবে। বা এক কাজ করতে পারো, যে আমরা যদি এরকম কোনো প্যাকেট পাই A4 সাইজের, তাহলে আমরা
উপরের যে মলারটা থাকে বা কভারটা থাকে সেটাকে ফেলে দিয়ে তারপরে পরিমাপ করলাম, এরকম করতে পারি। ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পেরেছি এই প্রবলেমটা, 10 নাম্বারটা? Yes, sir. আচ্ছা, এখন এখন কথা হচ্ছে আমরা এর পরের চ্যাপ্টারে চলে যাব। এই চ্যাপ্টার থেকে যদি কেউ কোনো কিছু না বুঝে থাকি, তোমরা একটু অনুশীলনীটা দেখো, কেউ কিছু না বুঝে থাকলে আমাকে জানাও, আমি বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমরা পরবর্তী চ্যাপ্টারটা কন্টিনিউ করবো। একটু দেখো সবাই, 2টা মিনিট জাস্ট একটু ওভারভিউ করো, চোখ বুলিয়ে নাও, দেখো কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। 1 থেকে 10 নাম্বার সবগুলো ম্যাথ দেখো, সবগুলো ম্যাথ দেখে মানে যে তোমরা চিন্তা করো যে হ্যাঁ তুমি এই ম্যাথটা তোমাকে দিলে তুমি করতে পারবে কিনা, বা করতে পারলে কিভাবে সলভ করবে, এই চিন্তাগুলো করো, তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ তোমার এই অধ্যায়টা পুরোটা কভার হয়েছে কিনা। ঠিক আছে, আচ্ছা, আমরা কি তাহলে এই চ্যাপ্টারটা শুরু করব, নতুন চ্যাপ্টারটা শুরু করব? Yes, sir. আচ্ছা, তাহলে নতুন চ্যাপ্টারটা আমরা শুরু করে দিচ্ছি। খুবই ছোট একটা চ্যাপ্টার, তেমন কোনো ব্যাপার মানে তেমন কোনো কিছুই নেই, কঠিন কোনো কিছু, খুবই ছোট, জাস্ট অল্প কয়েকটা টপিক। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। তো তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, প্রথমে আমরা জানবো তথ্য এবং উপাত্ত কি জিনিস, তথ্য এবং উপাত্তের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, তথ্যর ইংরেজি হচ্ছে ইনফরমেশন আর উপাত্তের ইংরেজি হচ্ছে ডেটা। ঠিক আছে, তো দেখো তথ্য আর উপাত্ত বোঝার জন্য যে এদের ডিফারেন্স কি বা এদের মধ্যে পার্থক্য কি, এই জিনিসটা বোঝার জন্য তোমাদের এখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে দেখো সাথে কে ছিল, তারপরে কি কি যানবাহন ব্যবহার করেছি, বাড়ি বা বাসা থেকে ওই স্থানের দূরত্ব আনুমানিক কত কিলোমিটার, ঠিক আছে, তারপরে কতদিন ছিলাম, কি কি বিশেষ বস্তু বা দর্শনীয় স্থান পর্যবেক্ষণ করেছি, কেমন খাবার দাবার খেয়েছি, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে এগুলো উপাত্ত। কি বলছে, আমরা প্রত্যেকে যে উত্তরগুলো বর্ণনা বা ছবির মাধ্যমে প্রকাশ করলাম এগুলো হচ্ছে উপাত্ত। তার মানে কি আমরা বুঝলাম কি, উপাত্ত কিভাবে প্রকাশ করা হয়, বর্ণনা বা ছবির মাধ্যমে প্রকাশ করা যায়। ঠিক আছে, তাহলে বর্ণনা এবং ছবির মাধ্যমে যে জিনিসগুলো প্রকাশ করলাম সেগুলো হচ্ছে উপাত্ত। ঠিক একইভাবে আবার দেখো তথ্য কি জিনিস, সেটাকে আমরা আহ সেগুলোকে আমরা, তথ্য কি জিনিস, তথ্য হচ্ছে উপাত্ত, আমরা যে উপাত্তগুলো পেয়েছি সেই উপাত্তগুলোকে যদি প্রক্রিয়াকরণ করে আমরা করি তাহলে কি পাবো, আমরা তথ্য পাবো। যেমন এই দেখো এই ধরনের কোশ্চেন গুলো এখানে, যে কতজনের সাথে বাবা মা ছিল, একটা নির্দিষ্ট সংখ্যা পাবো। আমরা বাসে কতজন গিয়েছি, এখানে একটা নির্দিষ্ট সংখ্যা পাবো। খাবার দাবারের মধ্যে কতজন ভাত মাছ পছন্দ করি, এখানে একটা ইয়ে পাবো, মানে একটা সংখ্যা পাবো। তো এই যে উপাত্ত গুলো, বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে আমরা কি পাই, তথ্য পেয়ে থাকি। তথ্য এবং উপাত্তের মধ্যে পার্থক্য বুঝতে পারলে, উপাত্ত হচ্ছে ছবি বা বর্ণনার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি, আর এই যে উপাত্তগুলোকে, এই উপাত্তগুলোকে যখন আমরা প্রক্রিয়াকরণ করি তখন আমরা কি পাই, আমরা তথ্য পেয়ে থাকি। তাহলে তোমাদের যদি এখন কেউ প্রশ্ন করে তথ্য এবং উপাত্তের মধ্যে পার্থক্য কি, তাহলে বলতে পারবে না সবাই? কি হলো, সবাই চুপচাপ আছো?
তথ্য এবং উপাত্তের মধ্যে পার্থক্য কি বুঝতে পেরেছি কি সবাই? Yes, sir. বা আমি সরি স্যার, আরো আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমি এখন জয়েন হয়েছি। আচ্ছা, আমরা এই যে নতুন একটা চ্যাপ্টার মাত্র শুরু করলাম, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। আর এর আগে আমরা এই যে আগে তার পূর্ববর্তী যে চ্যাপ্টারটা আছে সেখানকার অনুশীলনীটা সলভ করেছি। তো তুমি যে আগের অংশটুকু মিস করেছো, তো আমাদের ক্লাস রেকর্ড দেওয়া হয়, সেটা দেখে নিও, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হয়ে যাবে। খুব বেশি কঠিন না, ওকে অনেক স্যার। সহজ। আর এই যে আমরা মাত্র শুরু করলাম, আমরা তথ্য এবং উপাত্তের মধ্যে পার্থক্য দেখছিলাম। তো তথ্য কি জিনিস? যেগুলো আমরা ছবি বা বর্ণনার মাধ্যমে প্রকাশ করি। সরি, উপাত্ত কি জিনিস? উপাত্ত হচ্ছে আমরা যেগুলো ছবি বা বর্ণনার মাধ্যমে প্রকাশ করি। আর তথ্য কি জিনিস? এই যে উপাত্ত, যে উপাত্তগুলোকে ছবি বা বর্ণনার মাধ্যমে প্রকাশ করা হয়, সেই উপাত্তগুলোকে যদি আমরা প্রক্রিয়াকরণ করি বা বিশ্লেষণ করি, তাহলেই আমরা যেটা পাই সেটাই হচ্ছে তথ্য। বুঝতে পেরেছি? এটাই হচ্ছে বেসিক পার্থক্য। আরো যদি ভালোভাবে বলতে চাই তোমাদেরকে, যে উপাত্ত হচ্ছে কাঁচা বা অসম্পূর্ণ তথ্য। মানে উপাত্তগুলো এভাবে বলতে পারো যে এলোমেলো তথ্য। বুঝতে পারছো? যে তথ্যগুলো সাজানো গোছানো না, ঠিক আছে? এগুলো হচ্ছে কি উপাত্ত। এগুলোকে আমরা বলতেছি উপাত্ত। উপাত্ত এক ধরনের তথ্য, কিন্তু সেগুলো কি সাজানো গোছানো না। কিন্তু যখন সেই উপাত্তটাকে আবার আমি সাজিয়ে গুছিয়ে লিখবো বা বিশ্লেষণ করব, সেই উপাত্তটা থেকে আমরা কি পাবো? তথ্য পাবো। বুঝতে পেরেছো? এই জন্য বলতে পারো উপাত্ত হচ্ছে অসম্পূর্ণ তথ্য বা সংখ্যা বা কোনো প্রক্রিয়া ছাড়াই সংগ্রহ করা হয় এরকম কোনো তথ্য, ঠিক আছে? আর উপাত্ত কি যে, উপাত্ত হচ্ছে অর্থবহ কোনো ধারণা দিতে পারে না। বুঝতে পারছো? দেখো তোমরা এই যে তোমাদের বইয়ে দেখো, এখানে বেশ কিছু সংখ্যা এলোমেলো ভাবে দেয়া হচ্ছে, ঠিক আছে? এইগুলো কিন্তু এভাবে যদি এলোমেলো অবস্থায় সাজানো থাকে, এই এই উপাত্তগুলো কিন্তু আমাদের কাজে লাগে না, আমরা কাজে লাগাতে পারি না ইফেক্টিভলি, ঠিক আছে? ইফেক্টিভলি এগুলোকে আমরা কাজে লাগাতে পারি, এই জন্য এগুলোকে আমরা কি বলতেছি? এগুলো হচ্ছে উপাত্ত, ঠিক আছে? যেমন এই সংখ্যাগুলো এলোমেলো ভাবে সাজানো, ঠিক আছে? এগুলোকে আমরা বলতেছি উপাত্ত। কারণ কি, এই সংখ্যাগুলো যদি যে কোনো একটা মানুষকে দেয়া হয়, সে কি বুঝবে? সে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না, তাই না? এই জন্য এগুলোকে বলা হচ্ছে উপাত্ত বা এলোমেলো বা অসম্পূর্ণ তথ্য। বুঝতে পেরেছো? এই জিনিসটা হচ্ছে উপাত্ত। আর যখন আমরা এই উপাত্তগুলো ব্যবহার করে, দেখো এই উপাত্তগুলো ব্যবহার করে এরকম একটা ছক তৈরি করব, তখন সেটাকে আমরা কি বলবো? তথ্য বলবো। বুঝতে পেরেছি এবার কি উপাত্ত এবং তথ্যের মধ্যে আসল পার্থক্যটা কি? সবাই কি বুঝতে পেরেছি? Yes. উপাত্ত হচ্ছে আমার এলোমেলো তথ্য, আর তথ্য আমি সেটাকে বলতেছি কোনটা? সেটা সাজানো গোছানো। উপাত্ত থেকে আমরা সাজানো গোছানো একটা তথ্য পাই, ঠিক আছে? আচ্ছা, আবার এই উপাত্ত উপাত্ত আবার দুই ধরনের, একটা হচ্ছে বিন্যস্ত এবং অবিন্যস্ত। যেগুলো একটু অগোছালো ভাবে থাকে সেগুলো একটু অবিন্যস্ত, যেগুলো একটু মোটামুটি সাজানো ভাবে থাকে, যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, সেগুলোকে আমরা কি বলবো? বিন্যস্ত। যেমন এখানে কিন্তু দেখো, প্রথমে 45, তারপরে 50, 42, ছোট বড়, মানে কোনো ক্রম অনুসরণ করা নেই, ঠিক আছে? এলোমেলো ভাবে সাজানো আছে। এগুলো হচ্ছে আমার অবিন্যস্ত উপাত্ত, ঠিক আছে? আর বিন্যস্ত উপাত্ত কোনগুলো? যে এই যে উপরের যে এক লাইনের মধ্যে যে অবিন্যস্ত উপাত্তগুলো দেখতেছি, এগুলোকেই দেখো এখানে পরবর্তীতে সাজিয়ে লেখা হয়েছে মানের ঊর্ধ্বক্রমানুসারে। হ্যাঁ, মানের ঊর্ধ্বক্রম অনুসারে। অর্থাৎ কি, ছোট থেকে বড়। অর্থাৎ প্রথমে 40, তারপরে 42, 42 এবার দুটো আছে, এই জন্য পরপর লেখা হয়েছে। তারপরে 43, 44, 45 দুবার লেখা হয়েছে পাশাপাশি, 46, 47। দেখো ছোট থেকে আস্তে আস্তে এরকম বড়র দিকে এগোচ্ছে। এই যে এভাবে সাজিয়ে লেখা, এটাকে বলা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। তাহলে আমরা কি অবিন্যস্ত এবং বিন্যস্ত উপাত্ত বুঝতে পেরেছি? Yes, sir. ওকে।
তাহলে আমরা কি কি শিখলাম? আমরা তথ্য এবং উপাত্তর মধ্যে পার্থক্য শিখলাম, আমরা বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত শিখলাম। এখন এই উপাত্ত থেকে কিভাবে আমরা এটাকে তথ্যে রূপান্তর করব, বা সেই উপাত্তগুলোকে আমরা কি সংগ্রহ করে কিভাবে এগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করব, বা সেগুলোকে কিভাবে সুন্দর করে সাজিয়ে অর্থবহ একটা তথ্য তৈরি করব, সেই জিনিসটা আমরা দেখব। তো এই উপাত্তগুলো এলোমেলো ভাবে যে উপাত্তগুলো দেয়া আছে, এই উপাত্তগুলোকে আমরা সুন্দর করে এরকম ভাবে ছকে আমরা কিন্তু উপস্থাপন করতে পারি। ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, জন্ম মাসের টালি। তার আগে টালি জিনিসটা কি এটা সম্পর্কে একটু ধারণা নেই। তোমরা প্রিভিয়াস ক্লাসে অবশ্যই টালি সম্পর্কে শিখেছো, ক্লাস 5-এ। টালি কি জিনিস? যে টালি জিনিসটা খুব সিম্পল, যে যখন 5কে আমি প্রকাশ করতে চাই, 5কে আমি কিভাবে প্রকাশ করব? 5কে আমি প্রকাশ করব এভাবে, 1 2 3 4, এরকম 4টা টান দিব। চারটা চারটা এভাবে টান দিয়ে একটা এভাবে একটা দিয়ে কেটে দিব, টোটাল 5টা টান হলো। এটার ভ্যালু হচ্ছে 5। তো আমি যদি চাই 4 লিখতে, 4কে প্রকাশ করব টালির মাধ্যমে কিভাবে? এরকম করে পরপর 4টা দাগ দিয়ে। তারপরে যদি 3 যদি প্রকাশ করতে চাই টালির মাধ্যমে, তাহলে পরপর এরকম 3টা দাগ দিয়ে আমি 3কে প্রকাশ করব টালির মাধ্যমে। যদি আমি 10কে প্রকাশ করতে চাই, তাহলে কিভাবে করব? এরকম করে 4টা করে, তারপরে একটা টান দিয়ে দিলাম, ক্রস দিয়ে দিলাম, তার মানে এটা হচ্ছে 5। তারপরে আবার হচ্ছে এরকম 4টা দিয়ে আরেকটা দিয়ে সেগুলোকে কেটে দিলাম। তো এই যে এটা হচ্ছে আমার 5, আর এটা হচ্ছে আমার 5, তো 5 আর 5 মিলে হচ্ছে টোটাল 10। 10কে আমরা এভাবে টালির মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে? ঠিক একইভাবে যদি আমাকে 9 বা 8 প্রকাশ করতে বলে, যদি বলা হয় আমাকে 8 টালির মাধ্যমে প্রকাশ করো, তাহলে আমি কি করব? প্রথমে আমি এভাবে 5 নিলাম, আর পরে দিয়ে দিব 3, তাহলে 5 আর 3-এ 8। এটাই হচ্ছে মূলত টালি। তো এখন কি বলছে? জন্ম মাসের টালি। ঠিক আছে? জন্ম মাসের টালি এখানে খুব সুন্দর করে বলে দেওয়া আছে যে যে আমাদের জন্ম মাস খুঁজে বের করার জন্য নিজের ছকটি পূরণ করি। তো দেখো যে তোমাদের ক্লাসরুমে যারা স্টুডেন্টরা আছে, ধরো যে ক্লাসরুমে আমরা বললাম, একজন একজন করে স্টুডেন্ট বললো, একজন বললো আমার জন্ম তারিখ হচ্ছে জানুয়ারিতে, আরেকজন বললো আমার মার্চে, আরেকজন বললো আমার, তারপরে আরো একজন বললো মার্চে, তো একজন বললো জুন মাসে, একজন বললো সেপ্টেম্বরে, কেউ বললো ডিসেম্বরে। তো একজন করে, মনে করো যে প্রথমে একজন বললো জুন মাসে, পরবর্তীতে আরো একজন দাঁড়িয়ে বললো আমারও জুন মাসে, তখন আমরা পাশাপাশি আরেকটা দাগ দিয়ে দিলাম। তারপর আরেকজন বললো মার্চ মাসে, তৃতীয় জন, তো আমি আবার পাশে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে আরো একজন বললো মার্চ মাসে, এভাবে দাগ দিয়ে দিলাম। তারপর আরো একজন বললো মার্চ মাসে, তখন আবার আমি এখানে এটাকে কেটে দিলাম। তারপরে একজন বললো ফেব্রুয়ারি মাসে, এরকম করে বিভিন্ন, এরকম করে একজন 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 করে বলে আমি এরকম করে বিভিন্ন সংখ্যা পেলাম, ধর। ঠিক আছে? এরকম করে টালির মাধ্যমে সেগুলোকে আমরা প্রকাশ করলাম। তাহলে এখন দেখো জানুয়ারি মাসে কতজন, জানুয়ারি মাসে জন্ম কতজনের তোমাদের ক্লাসরুমের? ধরে নাও এখানে এই যে 1 আমরা দেখতে পাচ্ছি টালি চিহ্নের মাধ্যমে, একজন। তারপরে ফেব্রুয়ারি মাসে একজন, মার্চ মাসে 5 জন, এপ্রিল মাসে 3 জন। এটা কিন্তু আমি র্যান্ডমলি দিয়েছি। ঠিক আছে? র্যান্ডমলি দিয়েছি মানে এলোমেলো ভাবে দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। মে মাসে হচ্ছে 2 জন, জুন মাসে হচ্ছে 2 জন, জুলাই মাসে 5 6 7 জন, তারপরে হচ্ছে অগস্ট মাসে হচ্ছে 2 জন, সেপ্টেম্বর মাসে 1 জন, অক্টোবর মাসে 2 জন, নভেম্বর মাসে হচ্ছে 3 জন, ডিসেম্বর মাসে হচ্ছে 3 জন, এভাবে। তাহলে এখন কিন্তু এখানকার মাধ্যমে যদি তোমরা তোমাদের সবার কাছ থেকে জেনে নাও, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এই যে টালির মোট সংখ্যা, এই সংখ্যাগুলো যদি যোগ করো, তাহলে তোমরা কি পাবে? তোমাদের ক্লাসে কতজন শিক্ষার্থী আছে, এটা কিন্তু খুব সহজেই বের করতে পারবে তোমরা। ঠিক আছে? তারপরে দেখো এখানে কি বলছে, প্রতিটি টালি চিহ্ন কি নির্দেশ করে? প্রতিটি টালি চিহ্ন কি নির্দেশ করে? এই যে 5 সংখ্যাটা নির্দেশ করতেছে। তারপরে কোন মাসে সবচেয়ে বেশি শিক্ষার্থীর জন্ম নিয়েছে? তাহলে যে আমরা দেখতে পাচ্ছি জুলাই মাসে 7 জন জন্ম নিয়েছে। কোন মাসে সবচেয়ে কম শিক্ষার্থী জন্ম নিয়েছে? তাহলে আমরা কোন কোন মাসে দেখবো? জানুয়ারি, ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর মাসে। এই 3টা মাসেই একজন করে শিক্ষার্থীর জন্মদিন, তাই না? সেপ্টেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তারপরে হচ্ছে গিয়ে টালির
মোট সংখ্যা ও শিক্ষার্থীর সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক আছে কি? এই যে যে বললাম যে টালির মোট সংখ্যা, টালির মোট সংখ্যা, এই যে এগুলো সবগুলো যদি যোগ করি আমরা, তাহলে এগুলো সবগুলো যোগ করলে দেখবে আমরা কি পাবো? শিক্ষার্থীর সংখ্যাই অ্যাকচুয়ালি পাবো। তাহলে এই সবগুলো যদি আমরা যোগ করি, দেখো 1 1 2, 2 আর 5 7, 7 3 10, 10 আর 2 12, 12 আর 2 হচ্ছে কি কত? 14, 14 আর 7 কত? 21, 21, তারপর 22 23 24 25 26, 26 আর 6 হচ্ছে 29। তার মানে এখানে দেখো টোটাল 29 আসছে। তার মানে আমাদের ক্লাসের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 29 জন। বুঝতে পেরেছো? এটা হচ্ছে টালির মোট সংখ্যা এবং শিক্ষার্থীর মধ্যে কোনো সম্পর্ক আছে কি? অর্থাৎ আমরা তাহলে কি বলতে পারি? টালির মোট সংখ্যা আর শিক্ষার্থীর সংখ্যা কি হবে? সমান হবে। টালির মোট সংখ্যার যোগফল আর কি, যে এগুলো সবগুলোর যোগফল আর শিক্ষার্থীর সংখ্যা কি হবে? সমান। তখনই সমান হবে যদি আমরা সকল শিক্ষার্থীর কাছ থেকে তথ্য নেই। সকল শিক্ষার্থী যদি বলে তাদের কোন মাসে জন্ম হয়েছে। ঠিক আছে? বুঝতে পেরেছি না সবাই? Yes, sir. এই যে দেখো এখানে তোমাদের বলা হয়েছে যে জানুয়ারি মাসে তোমাদের 5 জনের কথা বলা হয়েছে। জানুয়ারি মাসে 5 জন, এই যে এই 5 জন স্টুডেন্টের, ঠিক আছে? তারপর হচ্ছে ফেব্রুয়ারি মাসে 3 জন স্টুডেন্ট, তারপরে মার্চ মাসে 2 জন, এপ্রিল মাসে 3 জন, মে মাসে হচ্ছে 2 জন, আবার জুন মাসে হচ্ছে 5 জন। ঠিক আছে? এই আর কি। এভাবে ঠিক জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রত্যেক মাসে কতজন জন্মগ্রহণ করেছে সেটা এখানে দেওয়া আছে। এখানে তো আমরা আনুমানিক ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে আবার এটা বলা আছে। এই যে ওরা এই চার্টটা, এই যে এটা 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 একটা গ্রাফ, এটাকে কি বলা হয়? এটাকে স্তম্ভ লেখ বলা হয়। এই যে এটাকে স্তম্ভ লেখ বলা হয়। ঠিক বার আছে? ডায়াগ্রাম। হ্যাঁ, বার ডায়াগ্রাম বা স্তম্ভ লেখ। এই যে এখানে লেখা আছে তোমাদের। তো এই যে টালিতে আমরা যে ইনফরমেশন গুলো পেলাম, সেই ইনফরমেশন গুলোকে আমরা চাইলে একটা বার ডায়াগ্রামের মধ্যে বা একটা স্তম্ভ লেখের মধ্যে উপস্থাপন করতে পারি। তো আমরা যে ইয়েগুলো পেলাম সেগুলোই আমরা একটু উপস্থাপন করার চেষ্টা করি। এই যে আমরা যেগুলো লিখেছি সেগুলো আমরা এই যে একটা গ্রাফ পেপার নিব এভাবে। ঠিক আছে? এই গ্রাফ পেপারের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদের কাজ কি? প্রথম কাজ হচ্ছে একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নেওয়া। কিভাবে টানবো? ধরো এই যে আমরা একটা দেখতে পাচ্ছ তো সবাই, তাই না? এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। ঠিক আছে? আবার এই দিক বরাবর আমরা একটা ওয়াই অক্ষ টেনে নিলাম। ঠিক আছে? এভাবে টেনে নিলাম। তাহলে আমরা এখন তাহলে এখানে লিখবো, এটা হবে আমাদের 0, তারপরে এটা হচ্ছে আমার সরি, এটা হচ্ছে ওয়াই অক্ষ। স্যার নিচের দিকে এক্স অক্ষ ধরার কথা না। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা একটু ভুলে রেখেছি আমি। এটা হবে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে? ওয়াই, এটাকে লিখতে পারো ওয়াই ড্যাশ। তারপরে এটা হচ্ছে এক্স ড্যাশ, আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে এক্স। তো এক্স অক্ষ বরাবর আমরা কি নিব? এক্স অক্ষ বরাবর আমরা হচ্ছে মান্থ গুলো নিব। তাহলে এখানে ধরো যে একটা করে ওয়ার্ড দিচ্ছে, এটা ধরো জানুয়ারি, এটা ধরো ফেব্রুয়ারি, এটা ধরো হচ্ছে মার্চ, এটা ধরো এপ্রিল, এটা ধরো মে। ঠিক আছে? এটা জুন, এটা হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ঠিক আছে? তো সেপ্টেম্বর পর্যন্ত আমরা করি। তো এখানে দেখো, এখানে সংখ্যা দিলাম যে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, মানে এই যে এই দাগ এখান পর্যন্ত। এটা দিলাম 4, এটা দিলাম 5, 6, 7। ঠিক আছে? এখন দেখবো আমরা আমরা যে ধরেছিলাম জানুয়ারি মাসে আমরা কতজন দেখেছিলাম? জানুয়ারি মাসে 1 জন। তখন আমরা কি করব? জানুয়ারি মাসে 1 জন যেহেতু, তাহলে আমরা জানুয়ারি মাসে এটাকে কিভাবে লিখবো? এভাবে করে দিয়ে দিই। ঠিক আছে? জানুয়ারি মাসে আমরা এভাবে দিয়ে দিয়ে তারপরে হচ্ছে এটাকে এভাবে পূরণ করে দিই। তার মানে আমরা এটা আমাকে এই ছকটা কি
নির্দেশ করছে জানুয়ারি মাসে একজন স্টুডেন্টের জন্ম তারিখ। তারপরে ফেব্রুয়ারি মাসেও ঠিক একজন। ঠিক আছে, তাহলে ফেব্রুয়ারি মাসে আমরা একই জিনিসটা করব, ফেব্রুয়ারি মাসে এরকম একজন। ঠিক আছে, তারপর এটাকে এরকম করে ফিল আপ করে দিব। বুঝতে পারছি তো সবাই? তারপরে মার্চ মাসে আবার দেখবো, মার্চ মাসে কয়জন? 5 জন, অনেকজন। আচ্ছা, তাহলে এখন তখন কি করবো আমরা? মার্চ মাসে হচ্ছে এই যে 5 জন, কোথায়? এই যে আমাদের এখান পর্যন্ত হচ্ছে 5 জন, এই যে আমরা 5 জন করে দিলাম। ঠিক আছে, তারপরে কি করব? আমরা একটু ফিল আপ করে দিব যেন সহজেই বোঝা যায়। ঠিক আছে, যেভাবে আমরা ফিল আপ, ঠিক একইভাবে বাকি সবগুলো চার্ট আমরা করব। ঠিক আছে, তারপরে এপ্রিলে আমরা দেখবো, এপ্রিলে আমাদের কতজন ছিল? এপ্রিলে ছিল 3 জন। তখন আমরা চলে যাবো এপ্রিলে, এপ্রিলে 3 জন। এই যে, এই যে, বুঝতে পারছি না সবাই যে কিভাবে করব? Yes, sir. তারপরে হচ্ছে আবার দেখো যে মে মাসে 2 জন, তারপরে জুন মাসেও 2 জন, জুলাই মাসে 7 জন। মে মাসে হচ্ছে আমাদের 2 জন, তারপরে হচ্ছে আবার জুন মাসে আমাদের কত? 2 জন। আর জুলাই মাসে আমাদের হচ্ছে 7 জন। এই যে 7 হচ্ছে এইখানে। ঠিক আছে, তারপরে আমরা এই যে ঘরগুলো পূরণ করে দিব যেন সহজেই বুঝতে পারি আমরা। ঠিক আছে, যেভাবে আমরা এভাবে দাগ কেটেও পূরণ করতে পারো বা পেন্সিল দিয়েও ঘষে ঘষে পুরোটা পূরণ করতে পারো। তো আমি আমি বলবো কি, পরীক্ষার হলে পেন্সিল দিয়ে ঘষে ঘষে পূরণ করতে গেলে অনেক সময় লাগে, এভাবে দাগ কেটে কেটে পূরণ করে দিই। ঠিক আছে, এভাবে করে বাকি সবগুলো আমরা ইয়ে করতে পারবো। তো আমরা চাইলে এভাবে সংখ্যাগুলো এভাবে লিখেও দিতে পারি, যদিও দেওয়ার প্রয়োজন পড়ে না। অনেক চার্টে এরকম দেয়া হয়, দিতেও পারো নাও দিতে পারো। ঠিক আছে, মানে সংখ্যাগুলো কোন বারটা কত বোঝাচ্ছে সেটা আমরা উপরে লিখে দিচ্ছি, যদিও আমরা এই যে এই স্যার সাইড থেকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, তারপরেও দিতে সমস্যা নেই আর কি, দিতে পারো নাও দিতে পারো, এটা খুব বেশি প্রবলেম করে না। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার নিচে যে ওয়াই এর উপর যে একটা দাগ দিলে এটা কি বোঝায় স্যার? ওয়াই এর উপরে এটাকে ড্যাশ বলা হয় বা প্রাইম বলা হয়, প্রাইম, PRIME, প্রাইম। মানে কি? এটা এটা অ্যাকচুয়ালি মনে করো ওয়াই, একটা তো ওয়াই অক্ষ, তো আমি চাচ্ছি ওয়াই অক্ষটাকে ওয়াই এর মাধ্যমেই প্রকাশ করতে। তো একটা তো এক জায়গায় তো আমি ওয়াই লিখেছি, এই যে এখন নিচেও যদি ওয়াই দেই তাহলে ব্যাপারটা কেমন না? এই জন্য এই নিচের ওয়াইটা যে একটু ডিফারেন্ট একটা ওয়াই, এটাকে বোঝানোর জন্য আমি একটা প্রাইম চিহ্ন দিয়ে দিলাম। তার মানে কি, এই জিনিসটা আর এই জিনিসটা একই না, এই দুটো ডিফারেন্ট জিনিস। কিন্তু আমি যদি বলি যে ওয়াই ও ওয়াই, তাহলে কি এই দুইটা ওয়াই কে মানুষ কি মনে করবে? সেম একটা পয়েন্ট মনে করবে না? সেম বিন্দু মনে করবে না? এই জন্য যে দুইটা বিন্দুকে আলাদা করে বোঝানোর জন্য আমি ওয়াই ও ওয়াই ড্যাশ, এটাকে ওয়াই ড্যাশ বা ওয়াই প্রাইম বলে। হ্যাঁ, ঠিক আছে, ওয়াই ও ওয়াই প্রাইম, এটা বোঝালাম। তার মানে ওয়াই একটা বিন্দু, এই যে ও একটা বিন্দু, এবং ওয়াই প্রাইম হচ্ছে আরেকটা বিন্দু, এটা বোঝানোর জন্য এটা দিয়েছি আর কি। হুম, আচ্ছা, কিভাবে তাহলে স্তম্ভ লেখ আঁকবো সবাই ক্লিয়ার তো নাকি? স্যার স্তম্ভ লেখা আর রেখাচিত্র কি একই? না না, ডিফারেন্ট জিনিস, ওটাও দেখাবো, ওটাও দেখাবো তোমাদের আজকের ক্লাসে, ওটাও শেখাবো। এটাই হচ্ছে আমাদের স্তম্ভ লেখ। তাহলে স্তম্ভ লেখ যদি আমার পরীক্ষায় দেয়া থাকে তাহলে আমি কিভাবে করব এটা একটু আমি দেখে নিই। হ্যাঁ, এখন প্রথম থেকে ফুল প্রসিডিউরটা আমি ইয়ে করব। তো ধরো যে এই প্রশ্নটাই, যে ধরো আমাকে বলা আছে কি, যে কে কোন মাসে জয়েন, মানে কোন মাসে কতজন শিক্ষার্থী জয়েন করেছে, আমাকে এরকম একটা যদি ছক দেয়া থাকে, তাহলে এই ছক থেকে আমি কি করব? আমি গণসংখ্যা, এই যে কতজন মানে সংখ্যাগুলো, কতজন মানুষ, সেগুলোকে আমি রাখবো ওয়াই অক্ষ বরাবর। এই যে এই জিনিসগুলোকে আমি রাখবো ওয়াই অক্ষ বরাবর, এই এই বরাবর। বুঝতে পেরেছো? এই বরাবর রাখবো হচ্ছে গিয়ে মানুষের সংখ্যা।
বা এটাকে এই অক্ষটাকে বলা হয় হচ্ছে গণসংখ্যা। ঠিক আছে, গণসংখ্যা। এই দিক বরাবর আমি গণসংখ্যা রাখবো, আর এই দিক বরাবর হচ্ছে আমি মাসের নাম বা অন্য কোনো কিছু যদি বলা থাকে সেগুলো আমরা এদিকে নিব। আর জনগণের সংখ্যাগুলো সবসময় আমরা ওয়াই অক্ষ বরাবর নিব, আর বাকি যা যা থাকে সবকিছু এক্স অক্ষ বরাবর। ঠিক আছে। আচ্ছা, এই স্তম্ভলেখ তৈরি করার জন্য আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজই হচ্ছে আমাদের এরকম একটা ছক তৈরি করে নেওয়া। এরকম একটা ছক তৈরি করে নেওয়া, যেমন এখানে আমরা মাসের ছক করেছি। যদি টালির কথা বলে তাহলে আমরা টালি দিলাম, বা টালি না দিলেও সমস্যা নেই। যদি টালির কথা স্পেসিফিকলি বলা থাকে তাহলে আমরা টালি চিহ্নটা দিয়ে দিব। টালি চিহ্ন দিয়ে তারপরে এইখানে এটা হচ্ছে আমাদের গণসংখ্যা বা টালির মোট সংখ্যা। তো তারপরে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে আমরা একটা একটা করে নিয়েছি, তাই না? একটা একটা করে এভাবে নিচে মাসগুলো রেখে, যদিও আমি এগুলো পুরোপুরি লিখিনি, জাস্ট একটা করে সংখ্যা লিখেছি তাড়াতাড়ি করার জন্য। তোমরা এক কাজ করবে যে তোমরা পুরো নামটা লিখবে। যদি পুরো জানুয়ারি নামও না লিখো, অন্তত এরকম সংক্ষেপে লিখবে যে এন জানুয়ারি, মানে জানুয়ারি, তারপরে FEB, যেন বোঝা যায়। তারপরে মার্চের হচ্ছে MAR, APR, এরকম করে ছোট ছোট সংক্ষেপেও লিখতে পারবে। ঠিক আছে, এভাবে লিখবে। লেখার পর তো তুমি তো ছকের মধ্যে দেখতেই পারবে জানুয়ারি মাসে কতজন, ফেব্রুয়ারি মাসে কতজন, এপ্রিলে কতজন। তো আমি যেভাবে করলাম ঠিক সেভাবেই এভাবে ঘরগুলো একে পূরণ করে দিবে এভাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি না সবাই বার চার্টটা কিভাবে করব? বার ডায়াগ্রাম বা বার চার্ট যেটাই বলো, বার চার্টও বলা যায়, বার ডায়াগ্রামও বলা যায়। আর বাংলা নেম হচ্ছে স্তম্ভলেখ। সবাই কি ক্লিয়ার? বুঝতে পেরেছি কিভাবে করব? Yes, sir. আচ্ছা, তাহলে আমাদের বার চার্ট গেল। এখন আমাদের বার চার্টের পর এই যে এখানে একটা দেয়া আছে, যে এখানে কিন্তু আমাদের দেখো স্তম্ভ লেখের মাধ্যমে তথ্য উপস্থাপন করো। এখানে কিন্তু আমাদের বলাই আছে যে আমাদের কিন্তু ছকটা তৈরি করেই দেয়া আছে, আমাদের তাহলে ছক তৈরি করা লাগতেছে না। এই যে আমাদের এই ছকটা তৈরি করেই দেয়া আছে যে রবিবারের অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এভাবে দেয়াই আছে আমার। তো যেহেতু দেয়াই আছে, তো আমি জাস্ট সংখ্যাগুলো বসিয়ে দিলাম। যেমন এই যে আমাদের এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমাদের যে শিক্ষার্থীর সংখ্যাগুলো নেওয়া হচ্ছে, আর অন্য যা কিছু থাকে সবগুলো হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, বারের নাম এদিকে নিয়ে আমরা এই যে প্রথমে দেখতে হচ্ছে রবিবার 5, তারপরে হচ্ছে সোমবার 3, মঙ্গলবার 4, বুধবার 6 এবং বৃহস্পতিবার 2 জন অনুপস্থিত ছিল। ঠিক আছে, এরকম করে যদি ছক দেয়া থাকে তাহলে তো খুব সহজেই আমরা করতে পারবো। আর যদি ছক দেয়া না থাকে তাহলে আমরা কি করব? আমাদের যে ইনফরমেশন দেয়া থাকে বা তথ্য বা উপাত্ত দেয়া থাকবে আমাদের, সেই উপাত্তগুলো ব্যবহার করে আমাদের ছক তৈরি করে নিতে হবে। ঠিক আছে, এভাবে আমরা একটা স্তম্ভলেখ তৈরি করতে পারি। আচ্ছা, গড় কি জিনিস? গড় খুবই খুবই সহজ একটা জিনিস। ধরো যে এখানে কয়জন আছো তোমরা? স্যার, হামজা আছো, রাহিল আছো, নাজিহা, অর্ঘ্য, আরেকজন কে আছো? মার্জিনা খাতুন নামে কি যেন নাম, বলো তোমার? স্যার তোহা। তোহা। আচ্ছা, ধরো তোমাদের 5 জনের, এখানে কি বলবো, তোমাদের 5 জনের এক একজনের বয়স আমি বলি, এমনি র্যান্ডমলি বলি। ধরো যে কারো বয়স হচ্ছে গিয়ে 13 বছর, কারো বয়স হচ্ছে গিয়ে 12 বছর, কারো 11, কারো হচ্ছে 10, আর আরেকজনের ধরো 12, এরকম 5 জনের বয়স এভাবে দেওয়া আছে। এখন যদি তোমাদেরকে বলা হয় তোমাদের 5 জনের বয়সের গড় কত, গড় মানেই কি সবগুলো যোগ করে যতগুলো সংখ্যা যোগ করেছি সেটা দিয়ে ভাগ। তাহলে আমি কি করব? 5 জনের গড় হবে 13 প্লাস 12 প্লাস 11 প্লাস 10 প্লাস 12। 5 জনের সংখ্যার বয়সগুলো আমরা যোগ করব, যোগ করে কি করব? জাস্ট ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 48.4 এইরকম কিছু বের হয়। আচ্ছা, 5 দিয়ে যদি ভাগ করি তখন কত আসে? 5 দিয়ে যদি ভাগ করি তখন একটা সংখ্যা আসবে, সেটাই হবে আমাদের নির্ণেয় গড়। তো গড় নিয়ে আমি আর বেশি কোনো কথাই বলবো না, কারণ গড় খুবই সহজ জিনিস। যতগুলো সংখ্যা দেওয়া থাকে সবগুলো যোগ করব, দেন ভাগ করব। কি দিয়ে? কতগুলো সংখ্যা দেওয়া আছে। যদি 10টা সংখ্যা দেওয়া থাকে 10 দিয়ে ভাগ, যদি 15টা সংখ্যা দেওয়া থাকে 15 দিয়ে ভাগ। ঠিক আছে, এভাবে। গড় নিয়ে আমাদের অনুশীলনীতে বেশ কিছু প্রশ্ন প্রবলেম আছে, সেগুলো সলভ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে।
যেমন এই যে এখানে হচ্ছে 9 জনের গড় বয়স, 9 জন স্টুডেন্টের বয়স, এই যে এখানে 9 জনের বয়সের যোগফল দিয়েছে, যোগফল দিয়ে তার 9 দিয়ে ভাগ করছে। 9 দিয়ে কেন? কারণ এই যে 9 জন মানুষের বয়সকে যোগ করা হয়েছে, এই জন্য 9 দিয়ে ভাগ করা হয়েছে। এটাই হচ্ছে গিয়ে আমাদের গড়। আর মধ্যক জিনিসটা খুবই ইজি জিনিস। ধরো যে তোমার কাছে এরকম করে সংখ্যা দেয়া আছে, দেখো এখানে কিন্তু বেশ কিছু সংখ্যা দেয়া আছে, 10, 9, 12, তারপরে 6, 15, 7, 8, 14, 13, ঠিক আছে। তবে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে যে জিনিসটা সব সময় তোমাদের খেয়াল রাখতে হবে, স্টুডেন্টরা সব সময় যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে তারা সাজিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেক সময় ভুল করে। যে মধ্যক যদি তুমি নির্ণয় করতে চাও, অবশ্যই তোমাকে প্রথমে কি করতে হবে, যে উপাত্তগুলো দেওয়া থাকে, যেমন এই যে এখানে এই লাইনে উপাত্তগুলো দেওয়া আছে, এগুলোকে কি করতে হবে, সাজিয়ে নিতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এই উপাত্তগুলোকে সাজিয়ে এই যে নিচের লাইনে সাজানো হয়েছে, এভাবে কি করতে হবে, সাজিয়ে নিতে হবে। বুঝতে পেরেছি কি সবাই? তাহলে আমাকে একটু বলো তো যে মধ্যক নির্ণয়ের জন্য প্রথমে আমাকে কি করতে হবে? উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাতে হবে। মানের ক্রমানুসারে সাজাতে হবে। হতে পারে সেটা মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে, যে কোনো এক ক্রমে সাজাইলেই হবে, কিন্তু কথা হচ্ছে সাজিয়ে নিতে হবে। এখন কথা হচ্ছে যদি সাজানোই থাকে তাহলে তো আর সাজানোর দরকার নেই, তাহলে আমাদের ইজি হয়ে গেল। কিন্তু যদি অগোছালো থাকে, এলোমেলো থাকে, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমেই উপাত্তগুলোকে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পর মধ্যক নির্ণয় করতে হবে। আর মধ্যক জিনিসটা কি? মাঝখানের যে ভ্যালুটা সেটাই হচ্ছে মধ্যক। মানে স্যার কতগুলো উপাত্তকে যখন একটি সংখ্যা সমান দুই ভাগে বিভক্ত করে তখন তাকে মধ্যক বলে। সমান দুই ভাগে বিভক্ত করে, হ্যাঁ। কোনো একটা সংখ্যা, কতগুলো উপাত্তকে কোনো একটা সংখ্যা যখন সমান দুই ভাগে বিভক্ত করে তখন সেটাকে মধ্যক বলে। যেমন আমাদের এখানে কয়টা ইনফরমেশন দেওয়া আছে? টোটাল 9টা। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো টোটাল 9টা তথ্য দেয়া আছে। দেখো যখন আমরা সাজালাম তখন আমাদের লেফট সাইডে 4টা এবং রাইট সাইডে 4টা আছে, তার মানে মাঝ বরাবর কোন সংখ্যা আছে? 10 আছে। তার মানে আমার এই উপাত্তের মধ্যে 10 হচ্ছে আমার মধ্যক। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন আমার উপাত্ত দেয়া থাকবে জোড় সংখ্যক, দেখো এখানে কিন্তু উপাত্ত দেয়া আছে আমার বিজোড় সংখ্যক, অর্থাৎ 9টি উপাত্ত দেয়া আছে, তাই না? 9টি যখন উপাত্ত দেয়া থাকবে তখন এই সাইডে 4টা, তারপরে লেফট সাইডে 4টা, রাইট সাইডে 4টা, মাঝখানে একটা কোনো একটা না হয় সংখ্যা থাকবে। এই যে এই 4টা আর এই 4টা, 8টা, আর মাঝখানের সংখ্যা টোটাল হচ্ছে 9টা। তো বিজোড় সংখ্যা হলে সম্ভব, যদি ধরি 11টা যদি থাকে তাহলে মনে করি আমার লেফট সাইডে 5টা আর রাইট সাইডে 5টা, মাঝখানে একটা, টোটাল 11টা উপাত্ত। তখন না হয় আমরা মধ্যকটা খুব সহজেই নির্ণয় করলাম। যেমন এখানে ক্ষেত্রে 9টার ক্ষেত্রে আমরা মাঝখানে পেলাম কি 10, তাহলে 10 হচ্ছে আমাদের মধ্যক। কিন্তু যখন আমাদের জোড় সংখ্যক দেয়া থাকবে উপাত্তের সংখ্যা, তখন আমরা কি করব, তখন কিন্তু আমরা মাঝখানে একটা সংখ্যা পাবো না, মাঝখানে তখন আমরা দুটো সংখ্যা পাবো। তখন মধ্যক নির্ণয় করার নিয়ম হলো মাঝখানে যে দুটো সংখ্যা পাবো সে দুটো সংখ্যার যোগফলের গড়, মানে সেই দুটো সংখ্যার গড়, সেই দুটো সংখ্যার গড় সেটাই হচ্ছে কি আমার মধ্যক। অর্থাৎ মাঝখানে দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, এটাই তো মূলত গড়, তাই না? মাঝখানের সংখ্যা দুটির গড়ই হবে তখন আমার মধ্যক। তাহলে দেখো মাঝখানে এখানে দেখো আমার ইনফরমেশন 10টা ইনফরমেশন দেয়া আছে, 10টা ইনফরমেশন এলোমেলো ভাবে দেয়া আছে। সেই ইনফরমেশন গুলোকে আমি প্রথমে কি করলাম, সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে দেখলাম আমার লেফট সাইডে 4টা আছে, রাইট সাইডে 4টা আছে। তাহলে কি হচ্ছে, আমার এই যে 5 নাম্বার এবং 6 নাম্বার যে তথ্য, এই দুটো উপাত্ত আমরা কি করব, যোগ করব। যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দিলে আমি মধ্যক পেয়ে যাব আমার 9। কিন্তু বুঝতে স্যার পেরেছি না? হ্যাঁ বলো। এমন হতে পারে না যে মাঝখানে 3টা বা 4টাও থাকতে পারে? আচ্ছা, সংখ্যা তো সবসময় জোড় কিংবা বিজোড় হয়, তাই না? আচ্ছা, সংখ্যা সবসময় কিন্তু জোড় হবে অথবা বিজোড় হবে। তুমি পৃথিবীর যে কোনো সংখ্যাই নাও, এই যে 227 নাম্বার পেজ দেখতে পাচ্ছ, তাহলে এটা জোড় না বিজোড় বলো তো? অবশ্যই এটা একটা বিজোড় সংখ্যা। ঠিক একইভাবে সংখ্যা সবসময় জোড় অথবা বিজোড় হবে। যদি বিজোড় হয় তাহলে অবশ্যই মাঝখানে একটা সংখ্যা তো অবশ্যই পাবো, তাই না?
কিন্তু যদি জোড় হয়, জোড় হলে মাঝখানে সবসময় আমরা দুটো সংখ্যাই পাবো। ঠিক আছে, জোড় হলে মাঝখানে আমরা সবসময় দুটো সংখ্যাই পাবো। যেমন দেখো, আমার যদি দেয়া থাকে 16টা সংখ্যা, ঠিক আছে, 16টা সংখ্যা যদি আমার কাছে 16টা উপাত্ত যদি দেয়া থাকে, তাহলে আমি কি করব, আমার এই দিকে থাকবে 7টা আর এই দিকে থাকবে আমার 7টা, আর মাঝখানে থাকবে হচ্ছে দুটো। বুঝতে পেরেছো? এখানে 7টা, এখানে 7টা, 14টা, আর মাঝখানে হচ্ছে দুটো, 16টা। তো মাঝখানে সবসময় দুটোই থাকবে। যদি বিজোড় সংখ্যা হয় 15টা, তাহলে কি হবে, এইদিকে 7টা, এইদিকে 7টা, মাঝখানে একটা, 7 7 14 আর একে 15। বুঝতে পেরেছো? মানে মাঝখানে সবসময় একটা অথবা দুইটাই থাকবে, কখনো 3টা বা 4টা হবে এরকম। ঠিক আছে, বুঝতে পেরেছো এবার? স্যার রিটেনে যদি আসে তখন কিভাবে দেখাই দিব? রিটেনে মানে জি স্যার। রিটেনে কি কোশ্চেন কি? এই তো আপনি অনুশীলনী গুলোই কিছু পাবেন, মানে সূত্র আছে না বিজোড়ের ক্ষেত্রে জোড়ের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ যেমন বিজোড়ের ক্ষেত্রে হচ্ছে n+1/2 আর জোড়ের ক্ষেত্রে একটা আছে, ওইরকম ইউজ করলে হবে না। হ্যাঁ, এই যে সূত্র তোমাদের বই অবশ্য দেয়া নেই, এই জন্য আমি সূত্র তোমাদেরকে দেখাচ্ছিলাম না। তো তুমি যেহেতু বললে তাহলে সূত্র দেখিয়ে দিই। একটা সূত্র হচ্ছে, যখন তোমার কাছে জোড় সংখ্যক উপাত্ত দেয়া থাকবে, ধরো তোমার কাছে জোড় সংখ্যক উপাত্ত দেয়া আছে, ধরো তোমার কাছে 10টা উপাত্ত দেয়া আছে। এখন তোমার কথা হচ্ছে, এই যে ক্রমানুসারে সাজানোর পর, এই যে এলোমেলো থেকে আমি ক্রমানুসারে সাজালাম, তারপরে এটা হচ্ছে আমার প্রথম উপাত্ত, এটা হচ্ছে আমার দ্বিতীয় উপাত্ত, এটা হচ্ছে আমার তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম, অষ্টম, নবম, দশম। 10টা উপাত্ত। ঠিক আছে, তো যখন আমার 10টা থাকবে, তখন আমি কি করব, 10 হচ্ছে আমার, তখন কি হবে, এন। এন মানে আমার কাছে কতগুলো উপাত্ত দেয়া আছে সেই সংখ্যাটাই হচ্ছে এন। বুঝতে পেরেছো? যখন আমার জোড় সংখ্যা থাকবে, তখন আমি কি করব, n/2 প্লাস n/2 প্লাস 1, এই পদ দুইটার যোগফল ভাগ 2। এটা একটা সূত্র, যদিও তোমাদের এটা হায়ার ক্লাসে দেওয়া আছে। মানে n/2 মানে কি, n/2 মানে এখানে হবে 5, তাই না? ইয়েস স্যার। n/2 মানে হবে 5, মানে এই 5 দিয়ে বোঝাচ্ছে 5তম পদ, 5তম পদ। আবার দেখো n/2 প্লাস 1 মানে কি, 6, তাহলে 6তম পদ ডিভাইডেড বাই 2। মানে আমার 5তম পদ কত বলো তো, 1 2 3 4 5, 5তম পদ হচ্ছে আমার 8। তাহলে এই যে আমি এখানে লিখবো হচ্ছে গিয়ে 8। তারপরে আবার কি বলছে, আমার 6তম পদ কত, 6তম পদ হচ্ছে আমার 10, 6তম পদ হচ্ছে আমার 10 ডিভাইডেড বাই 2, তাহলে এই যে আসলো আমার 9। আর সূত্রটা হচ্ছে এটা, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার সূত্রটা, মধ্যক নির্ণয়ের সূত্র। কখন, যখন আমার উপাত্ত সংখ্যা হবে জোড়। ঠিক আছে, এখন যদি আমার উপাত্ত সংখ্যা হয় বিজোড়, তখন কি হবে, উপাত্ত সংখ্যা হবে যখন আমার বিজোড়, মনে করো যে প্রথমে আমাদের কয়টা দেয়া ছিল, প্রথমে আমাদের যেমন 9টা দেয়া ছিল না উপাত্ত সংখ্যা, তাহলে যখন বিজোড় সংখ্যা দেয়া থাকবে, তখন আমার সূত্রটা হবে, বিজোড় সংখ্যা দেয়া থাকলে তখন আমার সূত্রটা হবে n+1 ডিভাইডেড বাই 2। তখন এটা যখন হবে আমার বিজোড়, উপাত্তের সংখ্যা যখন হবে আমার বিজোড়, তখন হচ্ছে এত। এটা হবে সূত্র। এই সূত্রটা মানে হচ্ছে, উপরে হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2 এততম পদ, এততম পদই হবে আমার মধ্যক। তাহলে দেখো আমার কাছে যদি 9টা সংখ্যা দেয়া থাকে, যেমন উপরের উপাত্তটাতে আমাদের 9টা সংখ্যা দেয়া ছিল, তাহলে আমার কাছে দেয়া আছে কতগুলো, n হচ্ছে আমার 9। দেখো সূত্রটা আবার লিখতেছি, n+1 ডিভাইডেড বাই 2।
তাহলে আমার এন হচ্ছে কত হবে? এন হবে আমার 9, কারণ কি আমার 9টা উপাত্ত দেয়া আছে, বা 9। তাহলে এন লিখলাম 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে কত? 10 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 5। তার মানে 5তম পদ হবে আমার মধ্যক। 5তম পদটা হবে আমার মধ্যক। তাহলে দেখি আমরা উপরে, দেখো এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা দ্বিতীয়, তারপরে তৃতীয়, এটা চতুর্থ, আর এটা হচ্ছে পঞ্চম। দেখো এই 15, সরি এটা তো সাজানো নাই, নিচেরটা খেয়াল করো। এই যে হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। তাহলে 5তম পদই হবে আমার মধ্য। এই যে দেখো 5তম পদ হচ্ছে আমার 10, 10ই হচ্ছে আমার মধ্য। বুঝতে পেরেছি? স্যার। সূত্র দুটো কি লিখে নিয়েছো? আসলে সূত্র দুটো না লিখে নিলেও হবে, কারণ সূত্র দিয়ে আসবে না। আর এই সূত্রটা মূলত কনসেপ্ট, তোমাদের যে এই যে কনসেপ্টটা, যে যদি বিজোড় সংখ্যা থাকে মাঝখানেরটা নিব, আর যদি জোড় সংখ্যা থাকে মাঝখানে দুটো নিয়ে মানে সেই দুটোর গড়, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। সেই কনসেপ্টটা থেকেই কিন্তু এই সূত্রগুলো আসছে। বুঝতে পেরেছো? তো তোমাদের কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তোমাদের সূত্র না জানলেও তোমরা ম্যাথ সলভ করতে পারবে। বুঝতে পেরেছো? আশা করি তোমাদের মধ্যকে আর সমস্যা হওয়ার কথা না। আমরা এখন প্রচুরকে যাব। প্রচুরকে কি বলা হচ্ছে? প্রচুরকে বলা হচ্ছে যে কোন সংখ্যাটা বেশি সংখ্যক বার আছে। যেমন এই যে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রেও আমরা কিন্তু চাইলেই সাজিয়ে নিতে পারি, বা চাইলে সাজিয়ে নাও নিতে পারি। সাজিয়ে না নিয়েও আমরা প্রচুরক বের করতে পারবো। যেমন ধরো যে এখানে বেশ কয়েকটা সংখ্যা দেয়া আছে, তাই না? এই যে বেশ কিছু উপাত্ত দেয়া আছে আমার এখানে। এই উপাত্তগুলোর মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে সেটাই হচ্ছে আমার প্রচুরক। দেখো এখানে এই সংখ্যাগুলো যদিও সাজিয়ে নিয়েছে, সাজিয়ে নেওয়া অবশ্যই ভালো, সাজিয়ে না নিলেও প্রচুরক নির্ণয় করা পসিবল। জাস্ট আমার দেখতে হবে কোন সংখ্যাটা বেশি বার আছে। তো সাজিয়ে নিলে এটা মানে খুব সহজেই বের করা যায় যে কোন সংখ্যাগুলো বেশি সংখ্যক বার আছে, এবং তাতে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়, ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। ঠিক আছে? তো এই জন্য দেখো যে প্রথমে হচ্ছে প্রচুরক হচ্ছে আমার এখানে আমি সংখ্যাগুলো যখন সাজিয়ে নিয়েছি, আমি যেটা পেয়েছি, তাহলে আমি দেখতে পেলাম আমার 2 সংখ্যাটা 2 বার আছে, 5 সংখ্যাটা 2 বার আছে। তার মানে এই 2 এবং 5 আমার এই দুটোই হচ্ছে আমার প্রচুরক। কিন্তু যদি এমন হতো যে 2 সংখ্যাটা 3 বার আছে, ধরো যে এই জায়গায় 3 নেই, এই জায়গায় 2 আছে, তাহলে 2 সংখ্যাটা হয়ে গেল আমার 3 বার। তখন কিন্তু প্রচুরক হবে শুধু 2, শুধু 2 হবে তখন প্রচুরক। বুঝতে পেরেছি? যদি 2 সংখ্যাটা 3 বার থাকতো, তাহলে 3 বার যেহেতু সর্বোচ্চ বার এই সংখ্যাটা, তার মানে তখন হচ্ছে গিয়ে এই 2 সংখ্যাটা হয়ে যাবে প্রচুরক। বুঝতে পেরেছি না সবাই? মানে যে সংখ্যাটা সবচেয়ে বেশি সংখ্যক বার থাকবে সেটা হচ্ছে আমার প্রচুরক। কিন্তু এখানে যেহেতু Yes, একই একই সংখ্যা, অর্থাৎ 2 এবং 5 দুটোই 2 বার করে আছে, এজন্য প্রচুরকও আমার দুটো হবে। কোনটা কোনটা? প্রচুরক 2 এবং 5। ঠিক আছে? তো প্রচুরক আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে আমার এলোমেলো উপাত্তগুলোকে আমি সাজিয়ে নিব, তাতে আমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তারপরে আমি দেখবো যে কোন সংখ্যা দুটো সবচেয়ে বেশি, কোন সংখ্যাটি বা কোন সংখ্যাগুলো সবচেয়ে বেশি সংখ্যক বার আছে। যেমন এখানে 2 এবং 5 সবচেয়ে বেশি সংখ্যক বার আছে, তার মানে এখানে 2 এবং 5 হচ্ছে আমার প্রচুরক। খুবই ইজি ব্যাপার, মধ্যক প্রচুরক এগুলো খুবই খুবই সহজ। দেখো এখানে আবার আরেকটা কন্ডিশন। কন্ডিশন দেখো যে এখানে এখানে এই উপাত্তগুলোর কোনো প্রচুরকই নেই। প্রচুরক নেই কেন? তাহলে দেখি আমরা। দেখো 3, 4, 7, 8, 5, তারপরে 2, 9, 6, 10, 11। দেখো এখানে 2 থেকে শুরু করে 11 পর্যন্ত সংখ্যাগুলো আছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো দেখো কোনো সংখ্যাই কিন্তু ডাবল নেই, সবগুলোই একবার করে আছে। তো সবগুলোই যেহেতু একবার করে আছে, তার মানে কোনো উপাত্তের পুনরাবৃত্তি হয়নি, যার কারণে এখানে বলবো আমরা কি এই উপাত্তগুলোর কোনো প্রচুরক নেই। ঠিক আছে? এখানে কয়টা সংখ্যা দেয়া আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাহলে এখন তোমরা আমাকে বলো তো এইটার মধ্যক কত হবে? এই 10টা উপাত্তের চটপট বলে ফেলো তো মধ্যক কত হবে?
এত সময় লাগার কথা না, তাড়াতাড়ি করো। এই যে দেখো, আরো সহজ করে দিলাম। 6.5 6.5, ভেরি গুড। কিভাবে বুঝলাম? এই যে এটা হচ্ছে আমার পঞ্চম পদ, এটা হচ্ছে ষষ্ঠ পদ। তাহলে পঞ্চম পদ আর ষষ্ঠ পদের সমষ্টি কত? 6 + 7 / 2, তাহলে হচ্ছে 6.5। তাহলে আমার প্রচুরক হচ্ছে 6.5। বুঝতে পেরেছি না সবাই? এটা হচ্ছে মধ্যক হচ্ছে আমার 6.5, আর প্রচুরক নেই। এখন আসি লেখচিত্র। লেখচিত্র আর ওই যে বার ডায়াগ্রাম বা স্তম্ভ লেখ একই জিনিস, অলমোস্ট একই জিনিস। পার্থক্য কোথায় বলবো? এই যে আমরা এখানে বার চিত্রটা তৈরি করেছি না, এই বার চিত্রটাই তোমাদের বুঝিয়ে দিই। এই বার চিত্রটা দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিব কিভাবে তারা একই জিনিস। কিভাবে তারা একই জিনিস, এই জিনিসটাই তোমাদের বুঝিয়ে দিব। একটু ক্লিন করে নেব। এই এই বার চিত্রটা আছে, তো আমরা রেখাচিত্র তৈরি করার জন্য কি করব জানো? এই যে ঠিক জানুয়ারি মাসের উপরে এই মাঝ পয়েন্টে একটা ইয়ে নিয়ে নিই। মাঝ পয়েন্টে একটা পয়েন্ট, মাঝ বরাবর এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম। তারপরে ফেব্রুয়ারির এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম। এই বার চিত্র কিন্তু তখন আর থাকবে না, তখন কিন্তু জানুয়ারির উপরেই এক বরাবর একটা একটা সিঙ্গেল পয়েন্ট নিব, তখন এরকম বার নিব না, একটা সিঙ্গেল পয়েন্ট নিব। মার্চের উপরে ঠিক 5-এর এখানে একটা সিঙ্গেল পয়েন্ট নিব, 3-এর এখানে একটা সিঙ্গেল পয়েন্ট নিব। প্রত্যেকটা বারের এখানে একটা করে, বারের পরিবর্তে আমরা একটা করে সিঙ্গেল পয়েন্ট নিচ্ছি। তারপরে এই পয়েন্ট গুলো জাস্ট আমরা কি করব? যোগ করে দিব। ঠিক আছে, এই পয়েন্ট গুলো জাস্ট আমরা যোগ করে দিব। পয়েন্ট গুলো যোগ করে দিলেই আমার হয়ে গেল। এটাকে আমরা বলতেছি রেখাচিত্র। এখন যদি এই বার গুলোকে আমি ডিলিট করে দেই, তাহলে মনে করো যে আমরা একটা রেখাচিত্র পেয়ে গেলাম। বুঝতে পেরেছি সবাই? স্যার আবার একটু বুঝাবেন রেখাচিত্রটা? আচ্ছা, এই জিনিসগুলো আমি একটু মিশিয়ে দেই। ধরো তোমাদের কাছে আমরা ইয়ে করব, এটা হচ্ছে জানুয়ারি মাস। জানুয়ারি মাসে ঠিক জানুয়ারি মাস বরাবর এই যে এই উপরের দিকে আমরা কি নিব? একটা পয়েন্ট নিব। জানুয়ারি মাসে আমাদের স্টুডেন্ট কতজন ছিল? জানুয়ারি মাসে একজন স্টুডেন্টের জন্ম হয়েছিল, তাহলে আমরা কি এই যে জানুয়ারি মাসে এখানে একটা পয়েন্ট নিব, ঠিক উপরে মাঝ বরাবর একটা পয়েন্ট নিব। ফেব্রুয়ারি মাসেও আমাদের একজন ছিল, তাই না? এই ফেব্রুয়ারি মাসের উপরে ঠিক একটা পয়েন্ট নিয়ে নিলাম। মার্চ মাসে ধরো যে 3জন ছিল, তাহলে আমি এখানে একটা 3-এর এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম। এপ্রিল মাসে ধরো যে আমাদের 2জন স্টুডেন্টের জন্ম হয়েছিল, তো এখানে 2 নিয়ে নিলাম। 2-এর এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম ঠিক মাঝ বরাবর। সব কিছু সেম থাকবে, যে এক্স অক্ষ বরাবর আমি মান্থ গুলো নিব, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিব, সবকিছু সেম, এভরিথিং সেম, সব কোনো কোনো ডিফারেন্স নাই। আমার ছক, যে ছকটা আমি তৈরি করছি সেটাও সেম, কোনো ডিফারেন্স নাই। জাস্ট আমি বারের পরিবর্তে এখন কি নিচ্ছি? পয়েন্ট নিচ্ছি বেশ কিছু। তারপরে মার্চ মাসে কি, মানে সরি, মে মাসে কি, মে মাসে ধরো যে 4জনের জন্ম হয়েছিল, ঠিক আছে। তারপরে ধরো জুন মাসে ধরলাম যে আমাদের 3জনের। তারপরে ধরো জুলাই মাসে হচ্ছে 6জনের। ধরো যে অগাস্ট মাসে স্টুডেন্ট হচ্ছে আমার 5জন। এরকম করে এরকম আমরা পেলাম, তাই না? তখন আমরা কি করব? এরকম করে পয়েন্ট গুলো নেওয়ার পর, পয়েন্ট গুলো দেওয়ার পর ফাইনালি আমরা কি করব? সবগুলো পয়েন্ট যোগ করে দিব। বুঝতে পেরেছি সবাই? সবগুলো পয়েন্ট আমরা পরবর্তীতে কি স্যার। করে দিব? জাস্ট যোগ করে দিব। যেমন এই যে আমি লাল কালি দিয়ে যোগ করে দিচ্ছি সবগুলো পয়েন্ট। এভাবে সবগুলো পয়েন্ট যদি আমি যোগ করে দিই, তাহলে এই যে পেলাম, এটাই হচ্ছে আমার কি? রেখাচিত্র। এটাই হচ্ছে আমার রেখাচিত্র। বুঝতে পেরেছি সবাই? ইয়েস কোনো স্যার। ডিফারেন্স নেই, কোনো ডিফারেন্স নেই, সেম জিনিস। যেমন এই যে প্রথম শ্রেণীতে এখানে একটা তোমাদের ছক দেয়া আছে, প্রথম 10 ওভারের রান একজন একজন খেলোয়াড়ের,
ঠিক আছে? প্রথম ওভারে 8 রান করছে, দ্বিতীয় ওভারে 10 রান, তৃতীয় ওভারে 6 রান। তো দেখো এই যে ঠিক প্রথম ওভারের ঠিক উপরে দেখো এখানে 8 রানের জায়গায় একটা পয়েন্ট নিচ্ছে। তারপর দ্বিতীয় ওভারের ঠিক উপরে 10 রানের জায়গায়, তৃতীয় ওভারের ঠিক উপরে 6 রানের জায়গায়, তারপরে হচ্ছে চতুর্থ ওভারের পিছনে প্রত্যেকটা ওভারের জন্য এরকম করে পয়েন্ট নিয়েছে একটা করে, দেন ফাইনালি পয়েন্ট গুলো যোগ করে দিয়েছে। এই তো এটাই হয়েছে গিয়ে একটা হচ্ছে রেখাচিত্র। বুঝতে পেরেছি না সবাই? যেমন এখানে রান গুলোকে আমাদের ধরে নিতে হচ্ছে গিয়ে ওয়াই অক্ষ বরাবর, আর ওভারকে ধরে নিয়ে নেওয়া হয়েছে হচ্ছে কি আমাদের এক্স অক্ষ বরাবর। বুঝতে পেরেছো সবাই? তো এই গেল আমাদের এই চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা এখানেই আমাদের শেষ। যদি এখন আমাদের এখন আমরা যদি অনুশীলনীতে চলে যাই, তাহলে হচ্ছে আমরা অনুশীলনীতে সবগুলো ম্যাথ নিজেরাই সলভ করতে পারবো। ঠিক আছে? তো তোমাদের এই দেখো এটা এটা দিয়ে কি করতে হবে? প্রথমে দেখো, শিক্ষার্থীকে একদিনে দেখা পশু পাখির সংখ্যা জানতে চাওয়ায় তারা নিচের সংখ্যাগুলো জানাবে। তো এখন দেখো এগুলোকে মানের অধক্রমে সাজাইতে বলছে। অধক্রম মানে কি? বড় থেকে ছোট। ঠিক আছে? এই জিনিসটা ভুলবে না কিন্তু। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, আর অধক্রম মানে বড় থেকে ছোট। অনেক স্টুডেন্ট এটাকে একটু মানে গুলিয়ে ফেলে, এটা গুলিয়ে ফেলা যাবে না। ঠিক আছে? ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, আর অধক্রম মানে বড় থেকে ছোট। আর তারপরে কি বলছে? যে উপাত্তগুলোকে টালির মাধ্যমে প্রকাশ করে তালিকা আকারে উপস্থাপন করে। এই যে টালির মাধ্যমে আমরা দেখেছিলাম না উপরে, এই যে এভাবে উপাত্তগুলোকে এই যে এভাবে আমাদের উপস্থাপন করতে বলছে। মাঝখানে হবে টালি চিহ্ন, লাস্টের কলামে হবে আমাদের গণসংখ্যা, আর প্রথমটাতে হচ্ছে আমাদের কি হবে বলতো? এই যে উপাত্তগুলোকে টালির মাধ্যমে প্রকাশ করে তালিকা আকারে উপস্থাপন করো। ওকে, এটা কি পারবে নাকি দেখিয়ে দিব? পারবে নাকি দেখিয়ে দিব এগুলো? পারবো। বাকিরা? পারবো স্যার। তোহা, হামজা, পারবে তো নাকি? ইয়েস স্যার, পারবো। আচ্ছা, তাহলে দেখো এই যে 2 নাম্বারে কি বলছে? ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী হচ্ছে অমিয়া। তো তার বিদ্যালয়ের প্রথম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা এখানে দেওয়া আছে। তো সেটাকে এখানে তো ছক আমাদের তৈরি করেই দেওয়া আছে, আমাদের জাস্ট ছকটা এভাবে ড্র করে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে? এই যে নিচে যেমন একটা ছক দেখতে পাচ্ছি 3 নাম্বার কোশ্চেনে, এরকম টাইপের একটা ছক আমাদের তৈরি করে আমাদের এখানে তৈরি করে দিয়ে দিলেই হয়ে গেল। ঠিক আছে? এখানে স্তম্ভ লেখ অঙ্কন করতে বলছে, আর এখানে বলেই দিচ্ছে উলম্ব রেখা বরাবর শিক্ষার্থী সংখ্যা। তার মানে হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর আমাদের কি নিতে হবে? ওয়াই অক্ষ বরাবর নিতে হবে শিক্ষার্থী সংখ্যা, আর এক্স অক্ষ বরাবর হচ্ছে কি আমাদের শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ। ঠিক একইভাবে এই যে 3 নাম্বারটা হচ্ছে আমাদের এই প্রবলেমটার মতোই, এই যে উপরের এই উদাহরণটার মতো, এই যে এটার মতো, এই যে এখানে দেখতে পাচ্ছ না, এটা ঠিক 3 নাম্বারটা এটার মতো, খুব সহজেই সলভ করতে পারবে। কিন্তু 3 নাম্বারে আমাদেরকে কি বলছে? এখানে আমাদের স্তম্ভ লেখ আঁকতে বলছে। তো যেটা দিয়ে স্তম্ভ লেখ আঁকা যাবে, সরি, এখানে স্তম্ভ লেখ আঁকতে বলে না, স্তম্ভ লেখ দেয়া আছে, সেটা থেকে বিভিন্ন কোশ্চেন করছে যে কোন ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন। এই যে দেখো চতুর্থ ওভারে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি, 10 ওভারে তিনি মোট কত রান দিয়েছেন? 10 ওভারে দেখো, প্রথম 10 ওভারে কত রান দিয়েছেন, তখন কি করব আমরা? প্রথম ওভারে কত রান দিয়েছেন? 5 রান। দ্বিতীয় ওভারে দিয়েছেন 7 রান, তৃতীয় ওভারে দিয়েছেন 3 রান। এগুলো সবগুলো যোগ করে তাহলে টোটাল 10 ওভারে কত রান দিয়েছে সেটা বের করতে পারবো। তাহলে আবার গ নাম্বারে বলছে ওভার প্রতি তিনি গড় কত রান দিয়েছেন গড়ে। তাহলে আমরা কি করব? এই যে আমরা সবগুলো মোট কত রান দিয়েছেন 10 ওভারে সেটা যোগ করে 10 দিয়ে ভাগ করে দিব। কেন? কারণ টোটাল 10 ওভার। এটাই হয়ে গেল হচ্ছে কি আমাদের গড়টা পেয়ে যাবে। তারপরে দেখো 4 নাম্বারটা ইম্পর্টেন্ট। 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লেখো। 50-এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে, লিখে সেগুলো গড় ও মধ্যক নির্ণয় করতে হবে। আচ্ছা, 50 থেকে
50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর মধ্যে তোমাদেরকে যে লিখবা এখানে কি প্রচুরক থাকবে? নো স্যার। প্রচুরক থাকবে না। কারণ কি 50 থেকে ছোট মৌলিক সংখ্যা, সবগুলো মৌলিক সংখ্যা তো তুমি একবার একবার করেই নিবে। তো সবগুলো সংখ্যায় যদি একবার একবার করে থাকে তাহলে তো সেখানে কোনো কি থাকে না, প্রচুরক থাকে না। তারপর 5 নাম্বার কি বলছে, উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তো এই যে উপাত্তগুলো দেয়া আছে আমার এখানে, এই উপাত্তগুলো আমরা কি করব, সবগুলো আগে সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পরে তারপরে কি করব, আমরা মধ্যক নির্ণয় করতে পারবো। কিভাবে মধ্যক নির্ণয় করব? এখানে দেখো এখানে কয়টা ইনফরমেশন দেয়া আছে, 1 2 3 4 5 6 7 8 10 13 14 15 16 17 18টা। যেহেতু জোড় সংখ্যা আছে 18টা দেয়া আছে, তার মানে কি এদিকে থাকবে আমার 8টা, এদিকে থাকবে 8টা, 16টা, আর মাঝখানে থাকবে 2টা, 17 18টা। এই মাঝখানে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব আমাদের মধ্যক, তাই না? কিন্তু তার আগে শর্ত কি, আমাদেরকে সাজিয়ে নিতে হবে। সবচেয়ে ছোটটা দিয়ে শুরু করতে হবে এবং সবচেয়ে বড়টা দিয়ে শেষ করতে হবে, বা মানে ঊর্ধ্বক্রম বা অধক্রম যে কোনো একভাবে সাজিয়ে নিতে পারবে। তারপরে 6 নম্বরে উপাত্তগুলোর গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় করো। এই যে অনেকগুলো উপাত্ত দেওয়া আছে এখানে, সবার আগে কি করে নিতে হবে, সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পরে কি করবে, সেখান থেকে মধ্যক এবং প্রচুরক বের করতে পারবে সহজেই। আর গড় নির্ণয় করার জন্য কি করতে হবে, সবগুলো উপাত্তকে তোমার যোগ করতে হবে। যোগ করে যতগুলো উপাত্ত আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। শেষ। ঠিক আছে? ওকে। আর এটা এই ধরনের 7 নম্বরের মতো এই ধরনের কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি তোমাদের আসবে না পরীক্ষায়। এই গেল আমাদের পুরো চ্যাপ্টার কভার হয়ে। ঠিক আছে? বোঝনি কোনো কিছু, এমন কোনো কিছু থাকলে জিজ্ঞেস করতে পারো।